প্রতিপক্ষ দুর্বল হলে খেলাটা জমে না। আর আমি এটাও খারাপ না যে আমার দুর্বল প্রতিপক্ষের সাথে লড়াই করব। তোমার ট্রেনিং বা ভালো একটা সৈনিক হলে এখন 1 বছর লেগে যাবে, তাই আমি তোমাকে 1 বছর পরেই মারবো। তুমি এটা ভেবো না আমি তোমাকে 1 বছর পরে ভুলে যাব। লাস্ট একটা কথা বলতে চাই, কাল তো আকাশ দেশ ছেড়ে অন্য দেশে যাবে। যেই বিমান দিয়ে যাবে ওই বিমানে আকাশকে মারবো। ও তাও তো তুমি আমাকে ধরতে পারবে না। যাও, তোমার জন্য আরেকটু সহজ করে দিই। আকাশ বিমানে ওঠার 10 মিনিটের মধ্যেই মারা যাবে, পারলে তুমি আটকাও। ইটস মাই চ্যালেঞ্জ। এখন রাত 10টা বাজে, মানে আকাশের বিদেশ যাওয়ার ফ্লাইট কাল সকাল 9টায়। মানে এখনও আজমানের হাতে 11 ঘন্টা সময় আছে। আজমান একটা জিনিস বুঝতে পারছে না, নাসান কীভাবে আজমানের সব কিছু জেনে যায়, কোথায় যায়, কি করে। আজমানের মনে হয় তার উপর কেউ নজর রাখে, না হলে এত কিছু কীভাবে জানবে। আজমানের সাবধানে চোখ কান খোলা রেখে চলতে হবে। আজমাইন ভাবতে লাগলো কীভাবে আকাশকে বাঁচাবে। আজমানের কাছে আকাশের নাম্বারটা ছিল। আজমাইন দেরি না করে আকাশকে ফোন দিল। হ্যালো সাইফুল। বলো আজমাইন। আকিব বলল তুমি নাকি দুবাই যাচ্ছ। আরে না আজমাইন, কে বললো তোমাকে আমি দুবাই যাইতেছি? আমি তো বাসায় শুয়ে আছি। কিন্তু আকিব যে আমাকে বললো তুমি নাকি দুবাই যাচ্ছ। আরে আকিব মিথ্যা কথা বলতেছে, বিশ্বাস না হলে কাল তুমি আমার সাথে দেখা করতে পারো। আজমাইন মাথা গুলিয়ে যাচ্ছে। আকিব বলতেছে সাইফুল দুবাই যাবে, নাসান বলতেছে সাইফুলকে মারবে, আবার সাইফুল বলতেছে ও নাকি দুবাই যাবে না। এখন কে সঠিক ইনফরমেশন দিচ্ছে কীভাবে বুঝবো? তুমি সত্যি বলছো তুমি দুবাই যাবে না? আজব তো, আমি তোমার সাথে মিথ্যা বলবো কেন? আর আজমাইন, তোমার হঠাৎ কি হলো? আমার দুবাই যাওয়া নিয়ে এত কিছু জিজ্ঞেস কেন করতেছো? কিছুদিন পর আমাদের তো স্পেশাল ট্রেনিং করাতে নিয়ে যাবে, তাই বলছিলাম আর কি। যদি তুমি যাও তাহলে তো তুমি ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে না। আজমাইন, তোমার কি মনে হয় আমি এত কষ্ট করে সেনাবাহিনীতে যোগ দিয়েছি আর তুমি বলতেছো ট্রেনিং দিব না? ও আচ্ছা, তাহলে কালকে আমরা দেখা করি। কাল দেখা করবে? তুমি তো বললা কাল দেখা করলে কোনো সমস্যা নেই তোমার। না, কোনো সমস্যা নেই, বাট আমার পরিবার একটু সমস্যা হইতেছে, এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। তাহলে কি কাল দেখা করতে পারবে না? দেখা করতে পারতাম, বাট কীভাবে দেখা করব তুমি বলো। আচ্ছা, তোমার দেখা করতে হবে না। আজমাইন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর পরিস্থিতিটা বোঝার জন্য। আচ্ছা তাহলে আজ রাখি, আর অবশ্যই সময় করে আমাকে ফোন দিও, ওকে? আচ্ছা আজমাইন, আল্লাহ হাফিজ। আজমাইনের আকিবের উপর রাগ হতে লাগলো। আকিব কেন মিথ্যা কথা বলল? আজমাইন আকিবকে ফোন দিল। আজমাইন, আর কিছু করতে হবে? তোমাকে দিয়ে আর কিছুই করাবো না। কেন আজমাইন, আমি আবার কি করলাম? কি করো নাই? তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? আজমাইন, কোথায় তোমাকে মিথ্যা কথা বললাম? তুমি আমাকে কি বলছো? তুমি আমাকে বলছো সাইফুল নাকি দুবাই যাবে। আসলে সরি আজমাইন, তোমাকে বলতে মনেই ছিল না। আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই আকিব। এ তো ছোট্ট একটা বিষয় নিয়ে তুমি এত রিয়েক্ট করছো কেন? কোনো কারণ না থাকলে তো রিজেক্ট করতাম না। এত কাজের চাপ ছিল, তাই তোমাকে বলতেই পারিনি। সাইফুল দুবাই যাওয়া ক্যান্সেল করে ফেলেছে। তার মানে আকাশ দুবাই যাওয়ার জন্য টিকিট কাটছিল? দুবাই যাওয়ার জন্য টিকিট তো কেটেছিল সাইফুল, তাহলে ওই আকাশ কোথা থেকে আসলো? ও সরি, মুখ ফসকে আকাশ নামটা বের হয়ে গেছে। ইটস ওকে আজমাইন। আচ্ছা আজমাইন, তুমি থাকো, আমার কাজ আছে। আচ্ছা। হঠাৎ করে তাসফিয়া চিৎকার করলো। আজমাইন তাড়াতাড়ি করে তাসফিয়ার কাছে গেল। কি হলো ফাহমিদা, এত রাতে চিৎকার করছো কেন? আজমাইন, ওই দেখো ভূত। কোথায় ভূত? ওই দেখো চলে যাচ্ছে। এমন সময় বাহির থেকে কিসের জন্য আওয়াজ হলো। আজমাইন বাহিরে গিয়ে দেখতে পায় কে যেন পালাইতেছে। আজমাইনও তার পিছু নিল। লোকটি দৌড়াতে গিয়ে মনে হয় পায়ে ব্যথা পাইছে, তাই আজমাইন তাকে খুব সহজেই ধরে ফেলছে। আজমাইন লোকটির দিকে তাকিয়ে দেখতে পায় মাহিন। ইস, ফাহমিদাকে মাহিনের কথা বলতে মনেই ছিল না। মাহিন, তুই আমাদের বাসায় কি করিস? আজ তোকে মেরেই ফেলবো। আজমাইন দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বল। আমি একটু। মাহিন যখন বলতে যাবে তখনই হঠাৎ মাহিনের বুকে গুলি এসে লাগলো। মাহিন সাথে সাথে মারা গেল। মারা যাওয়ার আগে কি যেন বলতে চাইছিল, না বলতেই মারা গেল। এখন তো মাহিনকে এখানে ফিরে যেতেও পারবে না, তাই আজমাইন পিসিতে গিয়ে পুলিশকে ফোন দিয়ে বাসায় চলে আসলো। আজমাইন ভাবতে লাগলো মাহিন শেষ কথা কি বলতে চাইছিল, কিন্তু আজমাইনকে কোথা থেকে মেরেছে। চারিদিকে কোনো লোক নেই। বাসায় আসতেই ফাহমিদা দরজা খুলে দিল। এত রাতে কোথায় গিয়েছিল? ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে।
দেখতে গিয়েছিলাম কে তোমার রুমে উকি দিচ্ছিল। লোকটিকে খুঁজে পাওনি? লোকটিকে ধরার আগেই পালিয়ে গেল। আচ্ছা ফাহমিদা, তুমি কি মাহিনকে এখন চিনতে পারবে? কেন চিনতে পারবো না? তোমাকে যদি বলি মাহিনের একটা ক্র্যাচ আঁকতে হবে, পারবে? আঁকতে পারবো না, তবে বর্ণনা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর্টিস্টের কাছে নিয়ে যাব, তুমি মাহিনের মুখের বর্ণনা দেবে। কিন্তু কেন, এটা তো বলো। মাহিনকে দেখতে মন চাইছে, দেখি ছেলেটা কেমন দেখতে। ও আচ্ছা, একটু দাঁড়াও, আমি আসতেছি। কোথায় যাও? দেখতে পাবে কোথায় যাই। তারপর ফাহমিদা চলে গেল। আজমাইনও ফাহমিদার জন্য বসে আছে। 30 মিনিট পর ফাহমিদা আসলো। আজমাইনের চোখ ঘুমে টলমল করতেছে। আজমাইন, তুমি কি ঘুমাইতেছো? না, জেগে আছি, চোখ দুটো একটু লেগে গিয়েছিল। তাহলে চোখে পানি দিয়ে এসো। না, আমি ঠিক আছি। তুমি আমাকে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলে? এটা আনতে গিয়েছিলাম, অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। কি এটা? হাতে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। আজমাইন ফাহমিদার দেওয়া পিকটা নিয়ে দেখলো। আজমাইন পিকটা দেখে তো পুরাই অবাক হয়ে গেল। এখানে ফাহমিদা আর একটা ছেলের ছবি। ফাহমিদার সাথে যে ছেলেটির পিক, সেই ছেলেটি আর কেউ নেই। একটু আগেই আজমাইনের সামনে যে ছেলেটি মারা গিয়েছে, তাহলে কি এটাই মাহিন? কিন্তু একটু আগে তো মাহিনকে কে যেন মেরে ফেলেছে। এটা যদি ফাহমিদাকে বলে তাহলে তো ফাহমিদা অনেক কষ্ট পাবে। তাই আজমান ফাহমিদাকে বলল না। কি হলো আজমাইন, মাহিনীর পিক দেখে তোমার মুড অফ হয়ে গেল কেন? বেচারা মাহিন এই অল্প বয়সেই মারা গেল। কি বললা? কে মারা গেছে? না, কেউ মারা যায়নি তো। আমি আরো শুনলাম মাহিন মারা গেছে। কার কাছে শুনছো? তুমি তো বললা মাহিন মারা গেছে। আরে না, মাহিনকে তো আমি এই প্রথম দেখলাম, তাও আবার পিকে। ও, ফাহমিদা, তুমি গিয়ে ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে তো। আমার একা থাকতে ভয় করে, আমি তোমার সাথে ঘুমাবো। এটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। কিভাবে সম্ভব তুমি আমাকে বলো। তুমি একজন বিবাহিত নারী, আর আমি অবিবাহিত একজন পুরুষ। তো তো মানে আমি তোমার সাথে থাকতে পারবো না, ব্যাস। তোমার আমার সাথে থাকতে হবে। আমি কিছুই জানি না। আমি তো মহা মুশকিলে পড়লাম। এখন কি করব? ফাহমিদা তো আমাকে ছাড়তেই চাচ্ছে না, কিছু একটা করতেই হবে। ফাহমিদা, আমি তো ঘুমাবো না, আমার অনেক কাজ জমে আছে, আজকে রাতের মধ্যে শেষ করতে হবে। আজমানের এই কথা শুনেই ফাহমিদা মুড অফ হয়ে গেল। তাহলে আমি আজকে কিভাবে ঘুমাবো? কিভাবে ঘুমাবে মানে? প্রতিদিন যেভাবে ঘুমাও আজকেও সেইভাবে ঘুমাবে? আগে তো আমার ভয় হতো না, কিন্তু আজ তো অনেক ভয় করছে। তাই বলছি, কিভাবে ঘুমাবো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তাড়াতাড়ি বলো। তুমি আর মুস্তাকিন ঘুমাবে, আর আমি তোমাদের পাশে বসে কাজ করব, তাহলে হবে? আমাদের সাথে ঘুমালে ভালো হতো। ফাহমিদা, এক কথা বারবার বলো না, কতবার বলবো এটা সম্ভব না? আজমানের ধমক শুনেই ফাহমিদা চুপ হয়ে গেল। আজমানের সাথে আর কোনো কথা না বলেই তার রুমে চলে আসলো। আজমাইনও তার মতো কাজ করতে লাগলো। তখন রাত 2টা বাজে। আজমাইন এখনও কাজ করতেছে, কারণ কালকে সকালে এয়ারপোর্টে যেতে হবে। কিন্তু আকাশ তো না করলে আকাশ দুবাই যাবে না। যেটাই বলো, আজমাইনের এয়ারপোর্টে গিয়ে চেক করতেই হবে। এখন যদি ঘুমায় তাহলে কাল সকালে ঘুম থেকে উঠতে পারবে না। কাজ প্রায় শেষের দিকে। আজমাইন এখন ফাহমিদার কথা শেষ হলো। আজমাইন ফাহমিদার রুমের সামনে গেল। আজমাইন ভাবতেছে তার যাওয়াটা কি ঠিক হবে না ঠিক হবে না। আজমাইন ফাহমিদার রুমের দরজায় ঠকঠক করলো। দরজায় ঠকঠক করার সাথে সাথে দরজা খুলে গেল। মনে হয় ফাহমিদা দরজা লাগায়নি। ফাহমিদাকে না বলেই রুমে যাওয়া ঠিক হবে না। মনের মধ্যে দ্বিধা নিয়ে আজমাইন এক পা করে ফাহমিদার কাছে গেল। আজমাইন ফাহমিদার কাছে গিয়ে দেখে ফাহমিদা কান্না করতেছে। ফাহমিদা, কান্না করছো কেন? তোমাকে এখানে কি আসতে বলেছে? এখান থেকে চলে যাও। প্লিজ রাগ করো না, রাগের মাথায় বলে ফেলেছি, তাই এত কান্না করা লাগে? তুমি জানো না, কেউ আমাকে ধমক দিলে আমি কান্না করতাম। না, মনেই নাই। তুমি আমার সাথে কাটানোর সব কথা ভুলে গেছো। আমি কিছুই ভুলি নাই। তোমার সাথে কাটানো প্রতিটা সময় আমার কাছে প্রিয়, তবে এগুলো এক একটা দুঃস্বপ্ন হিসেবে ভেবে নিয়েছি। ফাহমিদা আর কোনো কথা না বলেই আমাকে জড়িয়ে ধরলো। ফাহমিদা, কি করছো? ছাড়ো, আমার কিন্তু ভালো লাগছে না। তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। একবার যখন জড়িয়ে ধরেছি তখন আর ছাড়ছি না। ফাহমিদা, একজন অবিবাহিত ছেলের সাথে এগুলো করা কিন্তু মহাপাপ। এখনো তো কিছুই করি নাই। আজকে রাতে দেখবে কি কি করি। কি কি করবে মানে? ইস, শোনা গো আমার, কি করব বুঝতে পারছো না? তুমি কি ওগুলো করার কথা ভাবছো?
যা ভাবছো তাই করব। ফাহমিদা, আমি কিন্তু তোমার থেকে এটা আশা করি নাই। তুমি আমার থেকে কি চাও না চাও আমি জানি না, তবে আমি চাই, তাই দিতে হবে। আমি তোমাকে কিছুই দেবো না। এই ফাহমিদা খুব ভালো করে কিভাবে জিনিস আদায় করতে হয়। ফাহমিদা, অনেক হয়েছে, এনাফ। এবার আমাকে ছাড়ো। আরো জোরে চিৎকার করো। চিৎকার করলে আমার কিছুই হবে না, তোমারই ক্ষতি হবে। মহল্লার সবাই জানে আমি তোমার বউ। তো এখন যদি জানতে পারি আমি তোমার বউ না, তাহলে সবাই মনে করবে তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো। এ তো মহা মুশকিলে পড়লাম। না পারছি চিৎকার করতে, না পারছি ফাহমিদাকে ছাড়াতে। ফাহমিদা প্লিজ আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি আমি। তুমি আমার পায়ে কেন পড়বে? আমার বুকে আসো চান। আজমান হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ফাহমিদা আজমানকে ডাকতেছে আর কান্না করতেছে। আজমান তো চোখ খুলছে না। রাত 3টা বাজে, এখন তো ডাক্তারও পাওয়া যাবে না। ফাহমিদা অনেক কষ্ট করে আজমানকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। আজমাইন, ওই আজমাইন, কথা বলো, তোমার কি হয়েছে বলো। আমার টেনশন হচ্ছে, কি করি এখন? এত রাতে ডাক্তারও তো আসবে না। ফাহমিদা গিয়ে বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে আসলো। ফাহমিদা যখন পানি আনতে গেল তখন আজমাইন চোখ খুলে বিছানায় বসলো। বসে দীর্ঘ নিঃশ্বাস নিল। উফ, বাঁচলাম। না হলে তো আমাকে মেরেই ফেলতো। তাদের শুয়ে পড়ি, নাহলে আবার ফাহমিদা চলে আসবে। আজমান এতক্ষণ অভিনয় করতেছিল, না হলে ফাহমিদা তো আজমানকে ছাড়তই না। একটু পর ফাহমিদা পানি নিয়ে আসলো। আজমানের মাথায় পানি দিতেছে না কান্না করতেছে। ফাহমিদার চোখের পানিগুলো আজমাইন মুখে এসে পড়তেছে। আজমানের অনেক কষ্ট হইতেছে ফাহমিদার জন্য, কিন্তু আজমানের তো তার চরিত্রকেও বাঁচাতে হবে। ফাহমিদা আজমানকে এত সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতেছে। আজমান ঘুমিয়ে গেল। আজমান সকালে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল। অনেক রাতে ঘুমিয়েছে, তাই এত সকালে অ্যালার্মের আওয়াজে আজমানের রাগ হতে লাগলো। কিন্তু আজমানের যখন মনে হলো তার এয়ারপোর্টে যেতে হবে, তখন ঘুম ভাঙলো। আজমান ঘুম থেকে উঠে দেখে ফাহমিদা আজমানের বুকের উপর শুয়ে আছে আর মোস্তাকিন তাদের পাশে শুয়ে আছে। আজমান কিছুক্ষণের জন্য ফাহমিদার দিকে তাকিয়েছিল। এত মায়াবী চেহারা কোথাও দেখেনি। আজমান ফাহমিদাকে ডাকতে লাগলো। ফাহমিদা, এই ফাহমিদা, ঘুম থেকে ওঠো। এত ডিস্টার্ব করছো কেন? একটু ঘুমাতে দাও, কতদিন পর একটু আরামে ঘুমাচ্ছি। আরে ফাহমিদা, ঘুম থেকে উঠো, আমার একটা কাজে যেতে হবে। এটা বলেই আজমান ফাহমিদাকে তার কাছ থেকে সরাতে লাগলো। আজমান ফাহমিদাকে যত আলাদা করতেছে, ফাহমিদা ততই আজমানকে শক্ত করে জড়িয়ে ধরতেছে। ফাহমিদা আজমানের কাছে আসতে আসতে আজমানের ঠোঁটের কাছে ফাহমিদার ঠোঁট এসে গেল। ফাহমিদার ঠোঁটগুলো দেখে আজমানের নেশা নেশা লাগতেছে। আজমানের মন চাইতেছে ঠোঁটগুলোকে এক্ষুনি দখল করে নিতে। ফাহমিদা আজমানের এত কাছে থাকতেও আজমান ফাহমিদাকে কিছু করতে পারছে না, কারণ ফাহমিদা বিবাহিত। তাই ফাহমিদার ঠোঁট দেখে যখন আজমানের নেশা নেশা লাগছে, তখনই আজমানের এয়ারপোর্টে যাওয়ার কথা মনে হয়ে গেল। আজমান ফাহমিদাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে গেল। আজমান এত জোরে ফাহমিদাকে ধাক্কা দিছে, সাথে সাথে এই ফাহমিদা ঘুমিয়ে গেল। এটা কি হলো? আমাকে ধাক্কা দিলে কেন? তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, উঠো নাই, তাই ধাক্কা দিয়েছি। মুস্তাকিন কান্না করছে, যাও তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি এক জায়গায় যাব। কি কাজে যাবে? সব কিছু কি তোমাকে বলতে হবে নাকি? আজমাইন ফাহমিদাকে ধমক দিয়ে বাথরুমে চলে গেল। গোসল করে এয়ারপোর্টে যেতে হবে। আজমাইন বাথরুমে এসে ভালো করে গোসল করে টাওয়ালটা পরে বাইরে আসলো। আজমাইন রুমে এসে দেখে ফাহমিদা রুম পরিষ্কার করতেছে। ইস, কি লজ্জার ব্যাপার। আজমাইন তো ফাহমিদাকে বলেছিল রুম থেকে চলে যেতে, কিন্তু ফাহমিদা যায়নি। ফাহমিদা আজমাইনের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আজমাইন তো লজ্জায় মাথা নিচু করে আছে। আস্তে আস্তে ফাহমিদা আজমাইনের কাছে আসলো। ফাহমিদা, তোমাকে না আমার রুম থেকে চলে যেতে বলেছিলাম, যাওনি কেন? না গিয়েই তো ভালো করেছি। যদি চলে যেতাম তাহলে তো তোমার এই এত সুন্দর ফিগারটা দেখতে পারতাম না। হোয়াট এ ফিগার! ছি ছি ছি, কি বলো এগুলো? আমার মন চাইছে এক্ষুনি তোমার ফিগারটা দখল করে নিতে। থু থু, কার যেন নজর না লাগে। আজমাইন শোনো, আমার কাছে এসো, একটু আদর খাবো। ফাহমিদা ভয়ে আবার বাথরুমের ভেতরে চলে গেল, কিন্তু বাথরুমে তো আজমানের কোনো পোশাক নেই। কী করবে এখন? বাধ্য হয়ে ফাহমিদার কাছ থেকে পোশাক চাইল। বাথরুমের দরজা একটু খুলে বলল, ফাহমিদা, আমার পোশাকগুলো একটু দেবে? আপ আয়া না উঠ পাহাড় কি নিচে। দিব না কেন? আসো আমার কাছে। আমার ভয় করছে, আমি এখানেই আছি, তুমি আমার হাতে দাও। কেন গো? আমি বাঘ নাকি ভাল্লুক? আমাকে দেখে ভয় পাচ্ছ? এদের থেকেও ভয়ঙ্কর। প্লিজ ফাহমিদা, দাও।
ফাহমিদা হাজব্যান্ডের জন্য পোশাকগুলো নিয়ে আসলো। এই নাও আজমাইন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফাহমিদা। আগেই ধন্যবাদ দিতে হবে না, পরে যদি অন্যরকম হয়ে যায়। এই নাও। কি বলছো? কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, একটু ওয়েট করো। আজমান যেই ফাহমিদার থেকে পোশাকগুলো নিতে হাত বাড়লো, তখনই ফাহমিদা আজমানের হাত ধরে রুমে নিয়ে এসে দেয়ালের সাথে আটকে দিল। ফাহমিদা যে হাত ধরে টান দেবে এটার জন্য আজমাইন মোটেও প্রস্তুত ছিল না। ফাহমিদার টানে আজমাইন টাওয়ালটা প্রায় খুলে যেতেছে, কোনো মতে এক হাতে টাওয়ালটা আটকে রাখছে। এবার কি করবে? আজমাইন, তোমার ফিগারটা দেখলেই আমার দুটো চোখে নেশা নেশা লাগে। ইস, কি ফিগারটাই না বানিয়েছো। ফাহমিদা, তোমাকে কিভাবে বোঝাবো? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসার পর যা করার করো। যা করার তাই করব। আচ্ছা তাহলে যাও, এখন ছেড়ে দিলাম। মনে থাকা যেন এই কথা। না মানে, আমি ওইভাবে বলতে চাইনি। তোমার লেট হয়ে যাচ্ছে, যাও। আজমাইন আর কোনো কথা না বলে বাথরুমে এসে পোশাকগুলো পরে নিল। একটু পর রুমে এসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে লাগলো। যখনই আজমাইন রুম থেকে বের হবে তখনই ফাহমিদা আজমাইনের সামনে এসে দাঁড়ালো। কি হলো? সামনে আসলে কেন? আমাকে যেতে দাও। খুব তো রেডি হয়ে চলে যাচ্ছ, একবার আয়নার সামনে গিয়েছিলে? ফাহমিদা আজমাইনের হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। এই দেখো, শার্টের কলারে কি করে রেখেছো, একটু ভালো করে ঠিকঠাক করতেও পারো না। আর চুলের অবস্থাটা দেখে মনে হয় অ্যামাজন জঙ্গল হয়ে এসেছো। চুলগুলো তো ঠিক করতে পারো নাকি? সব কিছু আমাকেই করতে হবে দেখি। আজমাইন ফাহমিদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে মাহিনকে গালি দিতে লাগলো। শালা, তোর এত লক্ষ্মী একটা বউ থাকতে তুই কি করে পারলি এসব করতে? এখন বলেই বা কী হবে, মাহিন তো মারা গিয়েছে। ফাহমিদা আজমাইনকে মনে হয় নিজের থেকেও বেশি দেখাশোনা করে। অমন করে কি দেখছো? লজ্জা লাগছে? তোমাকে নিয়ে তো এক বিপদে পড়লাম। কেন? আমি আবার কি করলাম? তোমার মুখে এসব রোমান্টিক কথা ছাড়া আর কিছুই নেই নাকি? তোমাকে দেখার পর রোমান্টিক কথা ছাড়া আর কোনো কথাই মুখ দিয়ে আসতেই চায় না। ফাহমিদা, তুমি তো একজন বিবাহিত মহিলা। দিলি তো আমার মন খারাপ করে। আমি বিবাহিতা তো কি হয়েছে? কিছু হয়নি, বাট তুমি যে আমাকে এসব রোমান্টিক রোমান্টিক কথা বলো, তোমার বিবেকে বাধে না? আমার বিবেকে কেন বাঁধবে? তুমি তো আমার ভালোবাসা। ছিলাম মানে? মানে হলো ভালো একজনকে বেসেছিলাম আগে, কিন্তু এখন নেই। এখন কি আমাকে ভালোবাসো না? আগে বাসতাম, এখনো বাসি, তবে 100% না, 50%। তবে তোমার আমি ছাড়া কেউ নেই বলে। আজমাইন, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে এত ভালোবাসা কোথায় গেল? একসময় তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার জন্য পাগল ছিলাম, বাট এখন না। এসব কথা এখন বলে কি হবে, যার কোনো মূল্য নেই? আজমাইন, আমি টাকার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম। এসব কথা আর ভালো লাগছে না ফাহমিদা, ছাড়ো। আমাকে আমার কাজে যেতে হবে। আচ্ছা যাও। আজমান বাসা থেকে চলে আসলো এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে টিকিট কাউন্টার অফিসে গেল। আজকে কতগুলো প্লেন দুবাই যাবে তার একটা লিস্ট করলো। আজকে মোট 3টি প্লেন এখান থেকে দুবাই যাবে। আজকে দুবাই যাওয়ার প্রথম ফ্লাইট হলো সকাল 9টায়, দ্বিতীয়টি হলো বিকাল 5টায়, আর তৃতীয়টি হলো রাত 11টায়। এখন সকাল 7টা বাজে আর প্রথম ফ্লাইট 9টার সময়। মানে আজমানের হাতে এখন 2 ঘন্টা সময় আছে। আর নাসান আজমানকে যে কথাগুলো বলেছে সেই অনুযায়ী আকাশ সকাল 9টার ফ্লাইটেই দুবাই যাবে। আজমাইন সকালের ফ্লাইটে কে কে দুবাই যাবে তা দেখতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও আজমাইন আকাশ চৌধুরীর নাম খুঁজে পেল না। তারপর আজমাইন বিকেল 5টায় আর রাত 8টার যে দুটো ফ্লাইট যাবে তার লিস্ট চেক করতে লাগলো। কিন্তু এত ভালো করে খোঁজার পরেও আজমাইন আকাশের নাম কোথাও পায়নি। আজমান হতাশ হয়ে বসে আছে। এমন সময় আকিব আজমানকে ফোন দিতেছে। এমনিতেই আজমাইন একটা চাপের মধ্যে আছে, এর মধ্যে আবার ফোন দিতেছে। আজমাইন ফোনটা হাতে নিয়ে দেখে আকিব ফোন দিচ্ছে। আকিবের ফোন দেখে আজমাইনের তার ফোন সুইচ অফ করে ফেলল। আজমাইন কাউন্টার রুম থেকে বাইরে এসে বসে আছে। আজমাইনের মনে হতে লাগলো আকাশের কথাগুলোই ঠিক। আকাশ যে আজমাইনকে বলেছিল কোথাও যাবে। মনে হয় নাসান আজমাইনকে মিথ্যে বলছে। আজ 20 মিনিট আছে ফ্লাইট ছাড়তে, তাই সব কিছু দেখতেছে ঠিক আছে নাকি। আজমান বাসায় চলে আসতেছে এমন সময় আকাশকে দেখতে পায় এয়ারপোর্টে। আকাশকে দেখে অবাক হয়ে গেল। এত খোঁজার পরও আজমাইন আকাশের নামটা পেল না। কিন্তু আকাশ কোথা থেকে আসলো? আজমাইন আকাশের সামনে যাওয়ার আগেই আজমাইনকে দেখে আকাশ কোথায় যেন চলে গেল। আজমাইন আকাশকে খুঁজতে লাগলো। আজমাইন আকাশকে অনেক জায়গায় খুঁজলো কিন্তু পেল না। 8টা 40 মিনিট বাজে আর মাত্র 20 মিনিট আছে।
ফ্লাইট ছাড়া। আজমাইন আবারও কাউন্টার রুমে গেল। 9টার ফ্লাইটে যারা যারা দুবাই যাবে তাদের নাম ছবি তন্ন করে খুঁজেও কিছু পেল না। সময়ও শেষ, আর মাত্র 5 মিনিট পর প্লেন আকাশে উঠবে। প্লেন আকাশে উড়ার আগেই যে করেই হোক প্লেনকে থামাতে হবে। আজমাইন কাউন্টার রুম থেকে বের হয়ে এক দৌড়ে গেল ফ্লাইট কন্ট্রোল রুমে। সেখানে যেতে যেতে 3 মিনিট চলে গেল, আরও আছে 2 মিনিট। আজমাইনের কথা কি বিশ্বাস করবে তারা? না বিশ্বাস করলে তো সব শেষ। আজমাইন তাও সেখানে থাকা এক লোককে বুঝতে লাগলো আকাশকে কেউ হত্যা করতে চলেছে, কিন্তু লোকটি আজমানের কথা বিশ্বাস করলো না। লোকটির নাম ছিল মুমিন। আজমান ভালো করে মুমিনকে বুঝালো এতক্ষণে প্লেন ছেড়ে দিয়েছে। মুমিন, আজমাইন আর কিছু পুলিশকে নিয়ে এয়ারপোর্টের রাস্তায় গেল, যে রাস্তায় প্লেন থাকে। সবাই মিলে 2টি গাড়ি নিল। প্লেনটি এখনও আকাশে উঠে নেই। গাড়িতে যত স্পিড ছিল পুরো দিল, আর একটু গেলেই প্লেন আকাশে উঠবে। তার আগেই গাড়ি দুটো গিয়ে প্লেনের সামনে হাজির হয়। মুমিন পাইলটকে বলল প্লেন থামাতে। পাইলট প্লেনটি পুরো শক্তি দিয়ে প্লেনটিকে থামালো। প্লেন থামার সাথে সাথে সব পুলিশ প্লেনের ভিতরে উঠে গেল। মুমিন আজমাইনকে বলল আকাশের পিক দিতে। আজমাইনও তাদেরকে আকাশের পিক দিল। মুমিন আকাশের পিক দেখার সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে গেল। আজমাইন মুমিনকে জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু মুমিন কোনো কথাই বলছে না। এমন সময় আজমাইনের চোখ গেল বাহিরে। আজমাইন দেখলো অন্য একটা প্লেন যাচ্ছে। আজমাইন প্লেনের জানালার দিকে তাকাতেই দেখে ওই প্লেনটিতে আকাশ যাইতেছে। আকাশের সাথে অনেক দিন একসাথে থেকেছে, তাই খুব সহজেই চিনতে পেরে গেল। এটা দেখে তো আজমাইনে বসে গেল। মুমিন বসা থেকে উঠে আজমাইনের শার্টের কলার ধরল। তুই কে আর কিভাবে জানলি আকাশ মরবে? আজমান যদি এখন নাসানের কথা বলে তাহলে তারা আজমানকে হাজারটা প্রশ্ন করবে। আমাকে কেউ একজন একটা চিরকুট দিয়েছিল, এখানে এগুলোর কথা ছিল। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আকাশের সাথে তোর সম্পর্ক কি? আমি হলাম। কি হলো সাগর, কান্না করছিস কেন? তো কি করব, আমার সব শেষ হয়ে গিয়েছে। বলবি তো কি হয়েছে নাকি? তোকে বিশ্বাস করে আমার ছেলেটাকে তোর হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু কি বল? সাগর কান্না করতেছে, কিছু বলতেছে না। বলবি তো নাকি কি হয়েছে? আর কোনো কথা না বলে এই সাগর ফোন কেটে দিল। মুমিন সাগরকে অনেকবার ফোন দিল, কিন্তু সাগর ফোনটা ধরলো না। মুমিনের কাছে আবার ফোন আসলো। হ্যালো স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? একটু আগে যে প্লেনটা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই প্লেনটিতে সাগর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী ছিল না। ছিল, কিন্তু সমস্যাটা কি এটা তো বল। আকাশ চৌধুরীকে কারা যেন খুন করেছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে আকাশ খুন হলো? স্যার, আগে খুনিগুলো সুইজারল্যান্ডে যাওয়ার নকল পাসপোর্ট আর ভিসা করেছিল। তারপর প্লেনটি সমুদ্রের 1000 কিলোমিটার যেতেই খুনিরা পুরো প্লেন হাইজ্যাক করেছে। আকাশকে একটা কেবিনে নিয়ে নির্মমভাবে খুন করেছে। তারপর খুনিগুলো প্লেন থেকে প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিল। কি বলো, এত কিছু? আর আমি কিছুই জানতে পারি নাই। কতজন খুনি ছিল? শুনেছি 3 জন ছিল। এখন কি প্লেনের সব লোকজন নিরাপদ? স্যার। আচ্ছা, আমি দেখছি। এখন বুঝতে পেরেছি সাগর আমাকে কেন ফোন দিয়েছিল, কান্না করছিল কেন। এটা আমি কি করলাম? আমার বন্ধু আমাকে তার ছেলেকে একটু সময়ের জন্য দেখে রাখতে বলেছিল, আর আমি এটাও পারলাম না। এই কথাগুলো ভেবে মুমিন নিজের মাথা প্লেনের সাথে ঠুকতে লাগলো। অনেকেই মুমিনকে আটকাতে চাইতেছে, কিন্তু মুমিন কারো কথাই শুনতেছে না। মাথা ঠুকতে ঠুকতে মাথা থেকে রক্ত চলে আসছে। রাগে কি করবে না করবে বুঝতেছে না। তোর জন্য আমার বন্ধুর ছেলে মারা গেছে, তুই সব জানিস। স্যার, আমি কিছু জানি না। তুই সব জানিস, ভালো ভালো না বললে দেখ আমি কি করি। তোর জন্য সাগরের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে। তোকে যে আমি কি করব তুই ভাবতেও পারবি না। স্যার, আমি কিছু করিনি, আমি আকাশকে বাঁচাতে এসেছিলাম। তুই যদি কিছু না জানিস তাহলে কিভাবে জানলি আকাশকেও খুন করবে? স্যার, আমি আপনাকে আগেও বলছি আর এখনও বলছি, আমি লোকটাকে চিনি না। কালকে রাত 12টায় আমি যখন ঘুমাচ্ছিলাম তখন একটা লোক আমার বাসায় দরজাতে নক দিল। আমি গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই। এদিক ওদিক অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কাউকেই পেলাম না। যখন দরজা বন্ধ করতে যাব তখন নিচে দেখি একটা বক্স পড়ে আছে। আমি ভয়ে ভয়ে বক্সটা রুমে নিয়ে গেলাম। কৌতূহলবশত বক্সটা খুললাম, আর ওই বক্সের ভেতরে একটা চিরকুট ছিল।
আমি চিরকুটটা পড়ে অবাক হয়ে গেলাম। তুই সব কিছু মিথ্যা বলছিস, তোদের মতন ছেলেদের আমার চেনা আছে। স্যার আমি সত্যি বলছি। তাহলে আমাকে চিরকুটটা দে। নাসান আজমানকে যে চিরকুটটা দিয়েছে ওই চিরকুটে তো নাসানের নাম ছিল। আজমান যদি তাদের ওই চিরকুটটা দেয় তাহলে আমার থেকে জানতে চাইবে ওই নাসানকে আমার সাথে তার কী শত্রুতা। এর চেয়ে ভালো একটু মিথ্যা কথাই বলি। কি ভাবছিস, বলিস না কেন? আসলে স্যার আমার বাসায় তো অনেক তেলেপোকা ইঁদুর রয়েছে। তেলাপোকার ইঁদুরের সাথে এই চিরকুটের কি সম্পর্ক? স্যার আমি এই চিরকুট ভালো করে পড়েছিলাম, তারপর রাতে ঘুমানোর সময় টেবিলে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে দেখি চিরকুট ফ্লোরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। তুই আমার সাথে মিথ্যা বলছিস, তোর কত বড় সাহস! আমি আর একে নিতে পারছি না, প্লিজ কেউ একে নিয়ে যাও। মুমিনের অর্ডার শুনে পুলিশ আজমানকে নিয়ে আসতে লাগলো। পেছন থেকে আবার মুমিন ডাক দিল, তোমরা এখান থেকে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। পুলিশগুলো সবাই এখান থেকে চলে আসলো। জি স্যার, কি বলবেন বলেন। আপনার নামটা যেন কি? স্যার আমার নাম আজমাইন হোসেন সাব্বির, তবে সবাই আজমাইন বলেই ডাকে। ও আচ্ছা, তুমি যে বললে চিরকুটের মাধ্যমে তুমি আকাশের কাছে এসেছো, তুমি কি এর আগেও আকাশকে চিনো? এখন কি বলবে আজমান? স্যার আকাশকে এত চিনতাম না, তবে একটু একটু চিনতাম। চিরকুটটা পেয়ে আর একটু ভালো করে চিনছি। তুমি যে চিরকুটটা পেয়েছো তাতে কি লেখা ছিল বলতে পারবে? স্যার বলতে পারবো। তাহলে বলো। স্যার চিরকুটে লেখা ছিল আকাশ আর তার 3 বন্ধু মিলে নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে, আর ওই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে। এই প্রতিশোধ নেওয়ার জন্যই ওই লোকটি তার 3 বন্ধুকে আগেই নির্মমভাবে হত্যা করেছে, আর এখন আকাশের পালা। এছাড়া আমি আর কিছুই জানি না স্যার। আজমান যদি বলে আকাশকে আগে থেকেই জানতো তাহলে মুমিন আকাশকে হাজারটা প্রশ্ন করতো। এই জন্য আজমান মুমিনকে মিথ্যে বলেছে। আকাশ তো অনেক ভালো ছেলে, আকাশ এটা কিছুতেই করতে পারে না। স্যার আপনি বিশ্বাস করলে করেন, না করলে নেই। চিরকুটে যা লেখা ছিল আমি তাই বলছি। আর এর আগে যে আলামিন, রাশিদ আর সুন্দর নির্মমভাবে খুন হয়েছে শুনেননি? শুনেছি, কিন্তু তুমি এগুলো কোথা থেকে জানলে? আকাশের 3 বন্ধুর নাম? স্যার আমি কতবার বলবো, আমি কিছু করি নাই। এত নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর তারা তো কোনো সাধারণ ছেলে ছিল না। আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। এই, তোমরা কে কোথায় আছো? আজমাইনকে নিয়ে যাও। পুলিশগুলো আজমানকে ধরে জেলখানায় নিয়ে গেল। আজমান তাদেরকে অনেক বোঝালো, কিন্তু তারা আজমানের কোনো কথাই শোনো না। আজমানকে জেলের একটা রুমে বন্দি করলো। আজমান আগে কখনো জেলে আসেনি। জেলে থাকতে আজমানের অনেক কষ্ট হইতেছে। তখন এক একটা মুহূর্ত আজমানের কাছে একদিনে সমান মনে হতে লাগলো। জেলটা একেবারে অপরিষ্কার, মনে হয় গত 5-6 মাস ধরে পরিষ্কার করেনি। এখানে লোকজন কীভাবে থাকে? আজমান তো 1 মিনিট থাকতেও পারতেছে না। মানুষ 10 বছর 20 বছর কীভাবে থাকতে পারে? আজমান বসে বসে কান্না করতেছে। আজমাইন যেই সকালে গেল এখনো তো আসে নাই। জানি না কি করছে, বাসা থেকে তো কিছু খেয়েও যায়নি। আমার মনটা এমন করছে কেন? আমার বাম চোখটা লাফাচ্ছে কেন? তাহলে আজমাইনের কোনো বিপদ হলো না তো? ফাহমিদা আজমানকে ফোন দিতেছে, কিন্তু আজমানের ফোন তো সুইচ অফ। ফাহমিদা আজমানের অনেকগুলো ফোন দিল। ফোনের ওপাশ থেকে বলতেছে, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে। ফাহমিদার আগেই তার ফোনটা ভেঙে ফেলল। এদিকে আজমান বসে আছে। কিছুক্ষণ পর মুমিন আজমানের কাছে আসলো। স্যার আমাকে এখান থেকে নিয়ে যান, এই জায়গায় কোনো লোক থাকতে পারে? থাকতে পারবি না, তাই তো এনেছি। তাহলে তাড়াতাড়ি বলে দিবি। এখন সময় নষ্ট না করে বল, যত সময় নষ্ট হবে ততই তোর সমস্যা। স্যার আপনি কি কানে শুনতে পারেন না? কেন শুনতে পারবো না? আমার তো মনে হচ্ছে আপনি কানে কালা। আপনাকে শুধু থেকে বলতেছি, কে খুন করেছে আমি জানি না, তাও একই কথা বলছেন। তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় এটা আমার জানা। হাবিলদার। জি স্যার, বলেন। এই আসামিকে রিমান্ডের কক্ষে নিয়ে যাও। স্যার স্যার আমার সাথে এমন করেন না। তাহলে বল, কে খুন করেছে? আজমান বাধ্য হয়ে নাসানের নাম বলতে হবে। স্যার নাসার নামে এক লোক আকাশ সব তাদের 4 বন্ধুকে খুন করেছে। এতক্ষণ তো খুব বলতেছিস, কিছুই জানিস না। এখন কি করে জানলি তুই সব জিনিস? আমার মনে হচ্ছে তুইও
খুনিদের সাথে জড়িত। স্যার আমি খুনিদের সাথে জড়িত না, আমাকে একটু বিশ্বাস করেন প্লিজ। হাবিলদার, একে রিমান্ড রুমে নিয়ে যাও। হাবিলদার আজমানকে ধরে রিমান্ডের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে আজমানকে একটা চেয়ারে বসানো হলো। আজমান চেয়ারে বসার সাথে সাথে আজমানের হাত পা আটকে দিল। তারপর কারেন্টের একটা ক্লিপ এনে চেয়ারে লাগিয়ে দিল। কারেন্টের ক্লিপটা চেয়ারে দেওয়ার পর সুইচটা অন করে দিল। আর আজমান ছটফট করতে লাগলো। এভাবে প্রায় 1 মিনিট সুইচ অন করে রেখেছিল। পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো একদিন কারেন্টের শক খাইছেন বা ভবিষ্যতে খাবেন। 1 সেকেন্ড কারেন্টের শর্ট খেলে বোঝা যায় কতটা কষ্ট। আর আজমাইন পুরো 1 মিনিট কারেন্টের শর্ট দিছে। এটা ভাবতেই শরীর শিহরিত হয়ে যায়। 1 মিনিট পর কারেন্টের সুইচটা অফ করে দিল। আজমাইন শর্ট থেকে বের হয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। এখন বল, আর কি কি জানিস? আজমান ভালো করে কথা বলতে পারতেছে না, থুতলিয়ে থুতলিয়ে কথা বলতেছে। স্যার আমি কি কিন্তু জানি না। তোর তো সাহস কম নয়, এখনো মিথ্যা বলছিস। স্যার আপনার সাথে 2জন লোক দেখা করতে এসেছে। ওদেরকে ওয়েট করতে বলো। বলছিলাম স্যার একটা মিটিংয়ে ব্যস্ত, একটু পরে আসতে। আমাকে জোর করে একটা ধমক দিল আর আপনাকে যেতে বলছে। আচ্ছা যাও, আসছি। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ আজমাইনকে শর্ট দিবে। আচ্ছা স্যার। তারপর মুমিন চলে গেল। হাবিলদার আবার সুইচ অন করে আজমানকে শর্ট দিতে লাগলো। আর আজমান ছটফট করতে লাগলো। সাগর বন্ধু, তুই কখন আসলি? তুই আমার সাথে আর কোনো কথাই বলবি না। সাগর, আমি জানতাম না এমনটা হবে। আমি এখন এসব শুনতে আসি নাই। আমার ছেলের খুনিকে নাকি ধরেছিস? ধরেছি। কেন, তুই দেখবি? দেখব। আমি ওকে নিজে হাতে শাস্তি দিব। আমরা খুনিকে রিমান্ডে নিয়ে কারেন্টে শট দিতেছি। তোর কিছু করতে হবে না। আর তোর সাথে এটা কি? রিপিট। ও, তোকে তো বলাই হয়নি। আকাশ যার কাছ থেকে সৈন্যবাহিনীর ট্রেনিং করছে, ইনি এই সৈন্য দলের ট্রেনিং দিতেন। ওনার নাম হলো কমান্ডো আরাফাত। হাবিলদার আবার সুইচ অন করে আজমানকে শক দিতে লাগলো। আর আজমান ছটফট করতে লাগলো। তারপর মুমিন, সাগর আর আরাফাতকে নিয়ে আজমানের কাছে আসলো। আরাফাত তো আজমানকে দেখেই চিনে ফেলেছে। আজমান এই কমান্ডোর কাছে ট্রেনিং করেছে। আজমানের এই অবস্থা দেখে আরাফাত চিৎকার করে বলতেছে, সাগর, কারেন্টের শর্ট দিতে মানা কর। কি হয়েছে বলবি তো? আগে সুইচ অফ করতে বল, পরে সব বলছি। মুমিন হাবিলদারকে বলে সুইচ অফ করালো। এতক্ষণ পর্যন্ত কারেন্টের শক খেয়ে উপরের দিকে তাকাতে পারতেছে না। হাত তুতলিয়ে তুতলিয়ে বলতেছে, পানি। আজমাইনকে আগে পানি এনে দাও। বলবেন তো কি হয়েছে নাকি? আগে আজমাইনকে পানি খাওয়ান, তারপর সব বলছি। মুমিনের আদেশে হাবিলদার গিয়ে আজমানের জন্য 1 গ্লাস পানি নিয়ে এলো। আরাফাত পানির গ্লাসটা হাতে নিয়ে আজমানের সামনে দাঁড়ালো। আজমান আস্তে আস্তে মাথাটা উপরে তুলল। মাথা উপরে তুলে দেখতে পায় কমান্ডার স্যার। আজমানের এই শুকনো চেহারা দেখে আরাফাত কেঁদেই দিল। স্যার আপনি? আরাফাত আজমানের সাথে কোনো কথাই বলে না। আজমানকে পানি খাইয়ে দিল। তারপর মুমিন আর সাগরকে সব বলল। কে আজমান আর আকাশের সাথে আজমানের কি সম্পর্ক ছিল? মুমিন যখন জানতে পারে আজমান সৈন্যদলের লিডার ছিল, তখন মনে মনে অনুতাপ হতে লাগলো। কি বলেন আপনি? আজমাইন তো আমাকে কিছুই বলে নাই। আপনি বা জেনে না শুনে একটা ছেলের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নিলেন কেন? আজমাইনের উপর আমার রাগ উঠে গিয়েছিল। রাগ কন্ট্রোল করতে না পেরে আজমাইনকে কারেন্টের শক দিয়েছি। এর জন্য আপনাকে অনেক শাস্তি পেতে হবে। আজমানের এই অবস্থা দেখে আরাফাত নিজেকে শক্ত করতে পারল না। আরাফাত হেডকোয়ার্টারে গিয়ে মুমিনের জন্য একটা চার্জশিট তৈরি করলো। মুমিনের আগামী 5 মাস চাকরি থেকে রিজাইন করতে হবে, আর সাথে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আরাফাত আজমানকে নিয়ে ডাক্তারের কাছে আসলো। আজমানকে হসপিটালে রেখে আরাফাত গেল তার বাড়িতে তার পরিবারের লোক আনতে। কারণ আরাফাত তো একজন কমান্ডো, তাই অনেক জায়গায় যেতে হয়। আরাফাত আজমানের বাড়িতে গেল। আজমানের বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করে আওয়াজ করলো। ফাহমিদা দৌড়ে এলো, মনে করেছে আজমান এসেছে। দরজার ভিতরে লাগানো ছিদ্র দিয়ে দেখে এটা আজমাইন না। ফাহমিদার ভয় হতে লাগলো। ফাহমিদা দরজা খুলল না। বাড়িতে কেউ কি আছেন? জি আছি, কি বলবেন বলেন। দরজাটা খুলেন। দরজা খুলতে পারবো না। আপনি কি করতে চান? বাইরে থেকে দাঁড়িয়ে বলেন। কেন, দরজা খুললে কি হবে?
আমার স্বামী আমাকে বলেছে অপরিচিত লোক দেখলে দরজা খুলবেন না, তাই আমি দরজা খুলবো না। নাসান যদি ফাহমিদাকে ধরার জন্য কোনো লোক পাঠায়, তাই আজমান ফাহমিদাকে বলেছিল অপরিচিত লোক দেখলে দরজা না খুলতে। আজমান যেই এলাকাতে থাকে সেটি এলাকার অনেক লোকই প্রায় আজমানের বাসায় আসে, তাই আজমান ফাহমিদাকে বলেছিল অপরিচিত লোকের সামনে হাজব্যান্ডকে স্বামী বলতে। তাই ফাহমিদা অপরিচিত লোকদের সামনে হাজব্যান্ডকে স্বামী বলে সম্বোধন করে। আরাফাত আরেকটু ভালো করে বাসার অ্যাড্রেস দেখলো, ঠিকই তো আছে। আরাফাতে জানা মতে তো আজমাইন বিয়ে করেনি, তাহলে এই মেয়েটিকে? আরাফাত আবার ফাহমিদার কাছে গেল। আপনি কি শুনতে পারছেন? জি শুনতে পাচ্ছি, কি বলবেন বলেন। আমার ছেলে কান্না করছে। আজমাইন বিয়ে করলো অথচ আমাকে একবার জানালো না, আবার নাকি বাচ্চাও আছে। আজমাইনকে বলতে হবে কেন আমাকে বিয়ের দাওয়াত দিল না, কতদিন ধরে বিয়ে খাই না। কে কি শুনে ফেললো নাকি? না, এদিক কেউ নেই। ফাহমিদা আবার দরজার সামনে আসলো। এখন ফাহমিদার আরো বেশি ভয় হতে লাগলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আপনার কিছু লাগবে? জি, আগে এটা বলেন, আপনি কি আজমাইনের ওয়াইফ? আমি আজমাইনের ওয়াইফ। এখন আর কিছু লাগবে? আপনি এত ভয় পাইতেছেন কেন বুঝলাম না। আর কিছু লাগলে বলেন, না হলে আসতে পারেন। আসলে আজমাইনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আপনাকে নিতে আসছি। আরাফাতের এই কথা শোনার সাথে সাথে ফাহমিদা দরজা খুলে দিল। কি বললেন? আজমাইনের অ্যাক্সিডেন্ট হয়েছে? আসলে তেমন কিছুই হয়নি। আজমাইন এখন কোথায় আছে? প্লিজ আমাকে আজমাইনের কাছে নিয়ে যাবেন। আপনাকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমার হাতে বেশি সময় নেই, চলেন, আপনাকে যেতে বলেছি, চলেন। আচ্ছা চলেন। তারপর আরাফাত ফাহমিদাকে সব বলল। আই এম রিয়েলি সরি। বাট কেন? আপনাকে বাইরে দাঁড় করিয়ে রাখার জন্য। কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা জিনিসের খুব কষ্ট পাইতেছি। কি জিনিস? আজমাইন আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো, আর একটা বাচ্চাও আছে। আজমাইন আপনাকে কিছুই বলে নাই? আমি তো আজমাইনকে বলেছিলাম সবাইকে দাওয়াত দিতে, আপনাকে দিল না। আমি আজমাইনকে ভালো করে বকে দেব কেন আপনাকে দাওয়াত দিল না। আজমাইন তো বিয়েই করে নাই, তাহলে কিভাবে বলবে আরাফাতকে? আরাফাতের সামনে একটু ভালো সাজার চেষ্টা করতেছে, আর আজমাইন বকা খাওয়াতে চাইতেছে। থাক, বলতে হবে না। কিন্তু আজমাইন আমার সাথে জানি কেমন করে। কেমন করে মানে? আমার সাথে ভালো করে কথা বলে না। আমি আজমাইনের কাছে যেতে চাইলে আমাকে সরিয়ে দেয়। যদি একটু রোমান্টিক হয়ে কথা বলি তাহলে আমার কাছে থেকে চলে যায়। আমি কি করবো বলেন? আমি আজমাইনকে ভালোভাবে বকে দিব, ওকে? আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আরাফাত ফাহমিদাকে নিয়ে আজমানের কাছে নিয়ে আসলো। আজমানের এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না। ফাহমিদা মুস্তাকিমকে আরাফাতের করে দিয়ে হাজমানের কাছে দৌড়ে গিয়ে হাজমানকে জড়িয়ে ধরলো। আরাফাত তাদের জুটি দেখে অনেক ভালো লাগলো। ফাহমিদা কি করছো? ছাড়ো, কামান্ডো দেখছে। আরাফাত তাদের এই সুন্দর মুহূর্তটা মাটি করতে চায় না, তাই রুম থেকে বের হয়ে আসলো। তোমার কামান্ডো সব জানে। কি জানে? তোমার কামান্ডো জানে আমি তোমার স্ত্রী। কি বলো এটা? ফাহমিদার এই কথা শুনে তো আজমান পুরাই অবাক। ফাহমিদা তো হাজমানের স্ত্রী না। আর তোমার বিচার আছে। বিচার মানে? পরে সব বুঝতে পারবে, এখন একটু জড়িয়ে ধরে থাকতে দাও। ফাহমিদা আমাকে ছাড়ো, আমার পুরো শরীর ব্যথা করছে। ছাড়ো। আরো বেশি ব্যথা করুক। প্লিজ ফাহমিদা, ছেড়ে দাও প্লিজ, প্লিজ, কেউ চলে আসবে। আসুক, তাতে আমাদের কি? সবে তো জানে আমি আর তুমি স্বামী স্ত্রী। কিন্তু আমরা তো জানি আমরা স্বামী স্ত্রী না, তাহলে এখন ছেড়ে দাও। আর একটু থাকে প্লিজ। আর একটুও না, ছাড়ো বলছি। দূর দূর, ভালো লাগে না, তুমি সবসময় আমার সাথে এমন করো। তবুও ছাড়ো না। আজমানের শরীরেও এত শক্তি নেই যে ফাহমিদাকে সরাবে। তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, তাও তো আমার কাছে আসো। একদিন তো রাগে বলতে পারলে না আমি আর তোমার কাছে আসবো না। তুমি আমার সাথে আরো বেশি করে খারাপ ব্যবহার করলেও আমি তোমাকে ছেড়ে এত সহজে যাচ্ছি না। এমন করে বলছো মনে হয় তুমি আমার স্ত্রী। ওই ভুলেই তো গিয়েছিলাম, একটা কথা বলতাম। এখন আমি কিছু শুনতে পারবো না,
ছাড়ো আমাকে। এই, তুমি কি শুনতে পারছো না আমি কি বলছি? ছাড়বো, তবে একটা শর্ত আছে। যদি শর্তে রাজি থাকো তাহলে বলবো। রাজি আছি, বলো কি বলবা। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললা? তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করলে তোমাকেই করব, না হলে বিয়েই করব না। তুমি যা খুশি তাই বলো, কিন্তু কিন্তু তোমাকে বিয়ে করছে না। আমাকে কেন বিয়ে করবে না? আমার বাচ্চা আছে বলে? আমি বিবাহিত বলে? দেখো, যা সম্ভব নয় তা নিয়ে কথা বলো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বিষয়ে আমার সাথে আর কোনো দিন কোনো কথা বলবে না। সবসময় বলো এটা সম্ভব না, ওটা সম্ভব না। কেন সম্ভব না? আমরা যদি চাই তাহলে সব সম্ভব। আমি চাই না। আর তোমাকে না বললাম এই বিষয়ে কথা বলো না। ওকে ওকে, আমি তো তোমার সব সমস্যার মোড়। তাহলে আমি চলে যাব। তুমি আমার কোনো সমস্যা নয়, কিন্তু তোমার কথাগুলোই আমার সমস্যা। আর কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। তাও তোমার সাথে আর থাকবো না। ফাহমিদা, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে কোথায় যাবে? তোমাকে কোথাও যেতে দেব না। কেন আমাকে যেতে দিবে না? তুমি তো আমাকে তোমার নিজের কেউ মনেই করো না। এখন কথা বললে এই কথা বাড়বে। এর চেয়ে ভালো ফাহমিদাকে পাঠিয়ে দিক। ফাহমিদা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেবে? আচ্ছা, তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য ফলমূল নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, ক্ষুধার জন্য কথা বলতে পারছি না। ফাহমিদা আজমানের জন্য ফলমূল আনতে গেল। একটু পর আরাফাত মানে আজমানের কমান্ডো এলো তার কাছে। আরাফাতের সাথে আবারও মুস্তাকিনও ছিল। আজমাইন, এখন তোমার শরীরটা কেমন আছে? কমান্ডো, আগের থেকে অনেকটাই ভালো। আজমাইন, তোমার নামে এগুলো কি শুনি? আজমান তো ভয় পেতেছে। কেউ কি কমান্ডোর কাছে আজমানের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে? তাহলে কি আজমান আর সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না? আজমান ভয়ে ভয়ে কমান্ডোকে বলল, কমান্ডো, আমার নামে কি 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 শুনেন? আরাফাত চুপ করে থাকলো। আরাফাতের চুপ থাকা দেখে আজমানের ভয় আরো বেশি হতে লাগলো। আজমানের হার্টবিট ধুকধুক করছে। কমান্ডো, কি বলবেন বলেন। তুমি নাকি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার বউকে সময় দাও না, তোমাকে কোনো সিরিয়ালের কথা বললে তুমি এড়িয়ে যাও। আজমান দীর্ঘ নিঃশ্বাস নিল। উফ, বাঁচলাম। কিন্তু আজমানের বউকে? সরি কমান্ডো, আমি কিছু বুঝতে পারছি না। আমার যেই আজমান আরাফাতকে বলতে যাবে তার বউকে, ঠিক তখনই মুস্তাকিন আজমানকে বাবা বলে ডাকতে লাগলো। আজমানেরও বুঝতে বাকি থাকলো না ফাহমিদা যে আরাফাতকে বলেছে ফাহমিদা তার বউ। মুস্তাকিন বাবা বলে আজমানের কাছে গিয়ে শুয়ে পড়লো। আজমাইন আর মুস্তাকিনের এমন সম্পর্ক দেখে সবাই বলবে এরা দুজন বাবা ছেলে, কিন্তু ওরা তো জানে না তারা কি। আজমাইন, আমি তোমার থেকে এটা আশা করি নাই। তুমি বিয়ে করেছো অথচ আমাকে বলো না। দূর, ওই দিন যুদ্ধের সময় ওদেরকে যে ওই গ্রামে পেয়েছি, এটা যদি কমান্ডোকে বলে দিতাম তাহলে এমন হতো না। কমান্ডার তো আর জানে না ফাহমিদা যে তার কেউ না, শুধু অনেক আগের একটা বান্ধবী। আজমাইন, কি ভাবতেছ? কিছু ভাবছি না, মাথায় অনেক ব্যথা উঠছে, তাই কথা বলতে পারছি না। তাহলে তোমার কথা বলতে হবে না, তুমি শুয়ে থাকো। আজমান আরাফাতে কথাগুলো এড়িয়ে যাচ্ছে। আরাফাত ফাহমিদার জন্য বসে আছে। ফাহমিদা আসলে আরাফাত তার কাছে যাবে। একটু পর ফাহমিদা আসলো। স্যার, আপনি একটু বসেন, আমি আজমাইনকে খাইয়ে দেই। আচ্ছা দাও, আমি মুস্তাকিনকে নিয়ে বাইরে আসি, তুমি খাইয়ে দাও। স্যার আপনি বসেন, বেশিক্ষণ লাগবে না খাইয়ে দিতে। ফাহমিদা ফলমূলগুলো ধুয়ে ঝুড়ি দিয়ে কাটলো। আজমান ঘুমিয়ে পড়ছে, তাই ফাহমিদা আজমানকে ডাক দিল। আজমাইন, ওই আজমাইন, ঘুম থেকে ওঠো, তোমার না অনেক ক্ষুধা লেগেছে? ফাহমিদা আজমানকে আস্তে আস্তে ডাক দিল, যাতে আজমান ভয় না পায়। আরাফাতকে দেখে ফাহমিদা আজমানের আর একটু বেশি যত্ন করতেছে। আজমাইন, এই আজমাইন। আরাফাত আজমানকে একটু জোরেই ডাক দিল। স্যার স্যার, কি করছেন? এত জোরে কি কাউকে ডাক দেয়? আস্তে আস্তে ডাক দেবেন। আরাফাত লজ্জায় আর কিছু বলল না। আজমান ঘুম থেকে উঠলো। ফাহমিদা আজমানকে আস্তে আস্তে ধরে বসালো। আজমান আর ফাহমিদা এমন সুন্দর জুটি দেখে আরাফাতের হিংসে হতে লাগলো। শুধু আরাফাত না, তাদের এমন জুটি দেখলে যে কেউ হিংসে করবে। ফাহমিদা আজমানের পাশে বসলো। আজমাইন, হা করো। এমন ন্যাকার মতো বলার কি আছে? ভালো করে বললেই তো পারো নাকি? যদি একটু ন্যাকামি না করি তাহলে তোমার কামান্ডোকে তো বোঝাতে পারবো না আমি তোমার কত কেয়ার করি আর কতটা ভালোবাসি। ওরে শয়তান! আজমাইন, আমার লক্ষ্যটি হা করো।
ইস, আমার বউ আমাকে আজ পর্যন্ত এমন মিষ্টি করে বলে নাই। আমার ভালো লাগছে না, এখন খাবো না। ওগুলো রেখে দাও, পরে খাবো আমি। স্যার, আপনি দেখছেন খাচ্ছেন না। প্রতিদিন আমার সাথে এমন করে। আমি খাইয়ে দিতে চাইলে আমাকে ধমক দেয়। আপনি দেখে একটু ভালো সাজতেছে। আল্লাহ গো, কি মেয়ে রে ভাই! আমি আবার কখন ধমক দিলাম, আর আমাকে কখন খাইয়ে দেয়? কমান্ডোর সামনে আমার 12টা বাজিয়ে দিচ্ছে। আজমাইন, তুমি খাইতেছো না কেন? না খেলে তো তোমার শরীর ভালো হবে না। তোমার বউ তোমাকে এত মিষ্টি করে বলতেছে, আর যদি খেয়ে পেট ভরেও যেত, এমন মিষ্টি করে বললে আমি আরও 1000 বার খেতাম। খেয়ে নাও। ফাহমিদা আজমানকে পুরো পাগল করে ফেলবে। আচ্ছা, কমান্ডো খেয়ে নিচ্ছে। লক্ষ্মী সোনা, হাঁ করো তো। অনেক হয়েছে নাকি, আমি আর করতে হবে না। কমান্ডো বুঝে গেছে তুমি আমার কেমন বউ। মাত্র তো শুরু করলাম, দেখো আরো কত কিছু দেখবে। ফাহমিদা আজমানকে খাইয়ে দিল। আরাফাত আজমানকে আর ফাহমিদাকে বিদায় দিয়ে চলে গেল। একটু পর ডাক্তার এসে আজমানকে চেক আপ করে কিছু মেডিসিন দিল। আজমানের এত গুরুতর কোনো আঘাত লাগেনি। তারপরের দিন ফাহমিদা আজমানকে বাসায় নিয়ে আসলো। ফাহমিদা আজমানকে সুস্থ করার জন্য যা যা করতে হয় তাই করলো। ফাহমিদা আজমানের বউ না হওয়া সত্ত্বেও তাকে নিজের স্বামীর মতো যত্ন করত। ফাহমিদা নিজেকে যতটুকু সময় না দিত, তার থেকে বেশি সময় দিত আজমাইন ও মুস্তাকিনকে। ফাহমিদা দুদিনের মধ্যে আজমাইনকে পুরোপুরি সুস্থ করে তুলল। ফাহমিদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আর আমার এই ঋণ শোধ করার একটা উপায় আছে তোমার কাছে। কি উপায় বলো শুনি? আমাকে বিয়ে করে তোমার বউ করে নাও, তাহলেই তো আর এই ঋণ শোধ হয়ে যাবে। ফাহমিদা, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে আমার স্ত্রী করতে পারবো না। ফাহমিদা সোজা গিয়ে আজমানের পায়ে পড়ে গেল আর কান্না করতে করতেই বলতেছে, আজমাইন, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি আমাকে তোমার স্ত্রী করে নাও। আজমান কোনো কথাই বলতেছে না। ফাহমিদার কান্না দেখে আজমানের চোখেও জল চলে আসলো। তুমি আমাকে তোমার স্ত্রীর অধিকার দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আজমাইন। আমি তোমাকে কোনো দিনও এতটুকু কষ্ট পেতে দেব না। তোমাকে পাওয়ার জন্য যা যা করতে হয় আমি তাই করব। এই তোমার সামনে 2 হাত পেতে তোমাকে স্বামী হিসেবে ভিক্ষা চাইছি। যদি তুমি আমার 2 হাতের ওপর হাত রাখো তাহলে বুঝবো তুমি আমাকে স্ত্রীর অধিকার দেবে, না হলে বুঝবো তুমি আমাকে স্ত্রীর অধিকার দিতে চাও না। আজমান ফাহমিদার 2 হাতের উপর তার হাত দুটো রাখলো। ফাহমিদা খুশিতে আজমানকে জড়িয়ে ধরল। আজমান ফাহমিদাকে সরিয়ে দিয়ে বলল, ফাহমিদা, আমাকে 2 দিন সময় দাও ভাবার জন্যে। আমি এতদিন সময় দিতে পারবো না, যা বলার এখনই বলো। যদি আমি বলি তোমাকে বিয়ে করব না, তাহলে? ফাহমিদা আর কোনো কথা না বলে মুস্তাকিনকে নিয়ে সোজা তার রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজমান দরজার কাছে গিয়ে ফাহমিদাকে ডাকতে লাগলো। ফাহমিদা, এই ফাহমিদা, দরজাটা খোলো। আজমানের ভয় হতে লাগলো, যদি ফাহমিদা রাগের মাথায় কিছু করে ফেলে। ফাহমিদার তো আবার অনেক রাগ। ফাহমিদা, আমার কসম লাগে তুমি কিচ্ছু করবে না। অনেকক্ষণ হয়ে গেলেও ফাহমিদা দরজাই খুলতেছে না। আজমানের তো আরও মন মানতেছে না, যদি কিছু একটা করে ফেলে। আজমাইন মাথায়টা চক্কর খেতে লাগলো। বাধ্য হয়ে আজমাইন রুমের দরজাটা ভেঙে ফেললো। আজমাইন রুমে ঢুকে দেখে ফাহমিদা তার কাপড়ের ব্যাগ গুছাইতেছে। আজমাইন ফাহমিদার কাছে গিয়ে তার হাত ধরল। ফাহমিদা ঝাড়ি দিয়ে আজমাইনের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে আবারও ব্যাগ গুছাতে লাগলো। এবার আজমাইন ফাহমিদার হাতটা শক্ত করেই ধরল। ফাহমিদা অনেক চেষ্টা করেও আজমানের থেকে নিজের হাত ছাড়তে পারল না। তুমি আমার হাত ধরলা কেন? ছাড়ো আমার হাত। না, হাত ছাড়বো না। কেন ছাড়বে না? আমি তোমার কে? কোন অধিকারে তুমি আমার হাত ধরেছ? তোমার হাত ধরতে অধিকার লাগবে, না হলে হাত ধরা যাবে না। অধিকার ছাড়া আমার হাত ধরা যাবে না। আমার সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। কোথায় যাবে? জাহান্নামের চৌরাস্তা। ফাহমিদা এটা বলার সাথে সাথে আজমাইন ফাহমিদার মুখ চেপে ধরল। ফাহমিদা আজমানের হাত মুখের সামনে থেকে নিয়ে ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। আপনি আমার মুখ ধরেছেন কোন অধিকারে? ছাড়েন। এসব বাজে কথা কেন বলো? 100 বার বলবো, 1000 বার বলবো। আপনার কোনো সমস্যা? আমার সমস্যা। আমি মরে গেলেও আপনার কোনো সমস্যা নেই, আর বেঁচে থাকলেও না। তাই বলছি, আমাকে আমার মতো থাকতে দিন। ফাহমিদা, তোমাকে কিন্তু এসব বাজে কথা বলতে মানা করেছি। আপনি আমাকে কোন অধিকারে ধমক দেন?
মুস্তাকিন, বাবা চলো। পাপা, বাবা এটা তোমার পাপা না। ফাহমিদা, তুমি আমার এখানেই থাকবে। কোন অধিকারী আপনার এখানে থাক? আগে কিসের অধিকারে থাকতে? আগে তো আপনার স্ত্রীর অধিকারে থাকতাম। তাহলে এখনো সেই অধিকারী থাকবে? আমি মিথ্যে কোনো অধিকারী কারো কাছে থাকতে চাই না। যে আমাকে সত্যি স্ত্রীর অধিকার দেবে আমি তার কাছেই থাকবো। এতদিন তো থাকতে পেরেছো, এখন থাকতে পারো না কেন? কারণ একজন মেয়েই বোঝে তার মানসিক চাহিদা কতটা প্রয়োজন। একটা বাসায় একটা বিবাহিত মহিলা আর একটা অবিবাহিত পুরুষ থাকতে পারে না। তাহলে তুমি ডিসিশন নিয়েই নিয়েছো চলে যাবে? আমি চলেই যাব। ফাহমিদা আজমাইনকে সরিয়ে মুস্তাকিনকে নিয়ে বাসা থেকে চলে যেতেছে। আমার আজমাইনের উপর পুরো বিশ্বাস আছে আজমাইন আমাকে নিতে আসবে। আমি যদি আজমাইনকে সত্যিই ভালোবেসে থাকি তাহলে আমি বাসা থেকে বের হওয়ার আগেই আজমাইন আমাকে নিতে আসবে। ফাহমিদা যাওয়াতে আমার কষ্ট লাগছে কেন? আমার মন বলছে ফাহমিদাকে না যেতে দিতে। ফাহমিদা যত এগোচ্ছে আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? তাহলে কি আমি ফাহমিদাকে ভালোবেসে ফেললাম? ফাহমিদা বাসা থেকে বের হওয়ার আগে আজমাইন গিয়ে ফাহমিদার সামনে হাজির হলো। ফাহমিদা একটু মুচকে হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি আসবেই। আজমাইন ফাহমিদার হাত থেকে মুস্তাকিনকে রেখে ফাহমিদাকে শক্ত করে ঝুড়িয়ে ধরল। এ তো মেঘনা চাইতেই জল। আজমাইনকে আর একটু রাগাই, তাহলে দেখি কি করে। ওই আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? কোন অধিকারে? জড়িয়ে ধরছি, আরো 100 বার ধরবো, কোনো অধিকার ছাড়াই। আমাকে জড়িয়ে ধরতে অধিকার লাগবে, অধিকার ছাড়া আমি কাউকে জড়িয়ে ধরতে দিও না। এটা বলেই ফাহমিদা আজমাইনের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু আজমাইন ফাহমিদাকে এত শক্ত করে ধরে রাখছে কিছুতেই ছাড়াতে পারছে না। আপনি আমাকে এত শক্ত করে ধরে রাখছেন কেন? আমার লাগছে, ছাড়েন। তোমার হাত ধরতে অধিকার লাগবে, তোমার মুখ ধরতে অধিকার লাগবে, তুমি বাসায় থাকতে গেলে তোমার অধিকার লাগবে, তোমাকে জড়িয়ে ধরলে অধিকার লাগবে, এমনকি তোমাকে ছুতেও অধিকার লাগবে। অধিকার 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 লাগবে তো তোমার। আমার অধিকার লাগবে। চলো, তোমাকে অধিকার দিচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আজমাইন ফাহমিদা কথা উত্তর না দিয়ে মুস্তাকিনকে তার কোলে নিয়ে কাজী অফিসে আসলো। আজমাইন কাজীকে বলল তার আর ফাহমিদার বিয়ে করিয়ে দিতে। আজমাইনের কথা শুনে ফাহমিদা তো অবাক। যাক, এতদিনে তাহলে আজমাইনের মন গড়েছে ফাহমিদার জন্য। সেখান থেকে 3 জন সাক্ষী নিয়ে এলো। তারপর আজমাইন আর ফাহমিদার বিয়ে করিয়ে দিল। ফাহমিদা তো অনেক অনেক খুশিতে কি করবে বুঝতেই পারছে না। অবশেষে আজমাইনকে বিয়ে করেই ফেললো। আজমাইন ফাহমিদা আর মুস্তাকিনকে নিয়ে একটা মলে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনলো। তারপর বাসায় চলে আসলো। সন্ধ্যার সময় ফাহমিদা মুস্তাকিনকে ঘুম পাড়িয়ে দেয়। মুস্তাকিনকে ঘুম পাড়িয়ে সুন্দর করে বউ সেজে বসে আছে আজমাইনের জন্য। একটু পর আজমান ফাহমিদার কাছে আসলো। ফাহমিদার কাছে গিয়ে হাত ধরলো। এখন বলবা না কিসের অধিকারে তোমার হাত ধরি? এখন তো তুমি আমার স্বামী, আর আমার স্বামীর অধিকার আমায় ধরতেছ, এটাতে আমার বলার কি আছে? তাই তো। এই যে স্যার, এখন কি একটু জড়িয়ে ধরতে পারি? না, পারো না। সঙ্গে সঙ্গে ফাহমিদার মন খারাপ হয়ে গেল। এই দেখো, মন খারাপ করো কেন? আজমান ফাহমিদার কাছে যেতে যেতে একেবারে কাছে চলে গেল। ফাহমিদা আজমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটা কি হলো? কিছুই হয়নি। ফাহমিদা আজমানকে বিছানায় শুয়ে দিয়ে হাজবেন্ডের উপর উঠে গেল। হাজবেন্ডকে দেখে ফাহমিদার কোমর ঠোঁটগুলো কাঁপতেছে। ফাহমিদা দেরি না করে আজমানের ঠোঁটগুলো দখল করে নিল। এভাবে দুজনে প্রায় অনেকক্ষণ ছিল। ফাহমিদা আজমানকে কিস করতে করতে হাঁপিয়ে গেল, কিন্তু আজমানও ফাহমিদাকে ছাড়তেছে না। জুজু করতেছে। এটা দেখে আজমান ছেড়ে দিল। শয়তান ছেলে, আমি হাঁপিয়ে গেছি তাও ছাড়ে না। ছাড়বে কেন? আচ্ছা তাহলে আবার দাও। কি দিব? ইস, মনে হয় কিছুই বোঝে না, দাও বলছি। আমি দেব না, তুমি দাও। তাহলে চোখ বন্ধ করো। আজমান তার চোখ বন্ধ করলো। ফাহমিদা আবার আজমানের ঠোঁট জোড়া দখল করে নিল। একটু পরেই ফাহমিদা আজমানকে ছেড়ে দিল। তারপর আজমানের ওপর শুয়ে পড়লো। ওই শোনো না। বলো। সারা জীবন তোমার বুকে এইভাবে আমাকে আগলে রাখবে? রাখবো তো। আমাকে কোনোদিনও একা করে দিও না প্লিজ। একা কেন করব? আমি আছি তো তোমার পাশে। এইভাবে সারা জীবন থেকো। যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। মনে থাকে যেন। আজমান ফাহমিদার কোমল কোমরে হাত দিল। আজমান ফাহমিদার ওপরে উঠে গেল। উফ! ফাহমিদা এক এক করে আজমানের সবগুলো শার্টের বোতাম খুলো। তারপর ফাহমিদা ভোরে উঠে গোসল করে নিল। ওই ঘুম থেকে ওঠো। এত ভোরে ডাকছো কেন?
উঠে গোসল করবে না? এত ভোরে গোসল করতে হবে? গোসল করতে হবে, তাড়াতাড়ি ওঠো। একটু পর উঠি। না, এখন ঘুম থেকে উঠে গোসল করে আসো। আজমাইন ঘুম থেকে উঠল। উঠে ফাহমিদার কেশ কালো চুল মায়াবী মুখ দিকে ক্রাশ খেয়ে গেল। ফাহমিদা হাত ধরে বিছানা নিয়ে আসলো। আজমাইন শক্ত করে ফাহমিদাকে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে গেল। ফাহমিদা আজমানের ঘুমন্ত মায়াবী চেহারা দেখে মাতাল হয়ে গেল। ফাহমিদাও আজমানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফাহমিদা আজমানকে ডাক দিল। আজমান, ওই অনেকক্ষণ তো হলো, এবার ঘুম থেকে ওঠো। আর একটু ঘুমোতে দাও না। তোমাকে জড়িয়ে ঘুমোলে বুঝতেই পারি না কোথা দিয়ে সময় চলে যায়। ও মা, তাই নাকি গো? আমার কিউট বরটা। আর একটু শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আচ্ছা, ধরতেছি। তবে আর 10 মিনিট ঘুমাতে পারবে, ওকে? আচ্ছা। ফাহমিদাকে জড়িয়ে ঘুমিয়ে গেল। ফাহমিদা আজমানের মাথায় হাত বুলিয়ে দিল। এভাবে 10 মিনিট চলে গেল। ওই 10 মিনিট শেষ, এখন ঘুম থেকে না উঠলে দেখো কি করি। আচ্ছা, উঠছি। আজমান ঘুম থেকে উঠে বাথরুমে গেল গোসল করতে। কিছুক্ষণ পরে আজমান গোসল করেই রুমে আসলো। রুমে এসে দেখে ফাহমিদা আয়নার সামনে বসে আছে। কেশ কালো চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। আজমান আস্তে আস্তে ফাহমিদার কাছে গেল। ফাহমিদা আর কোমরে হাত দিয়ে আজমানের কাছে নিয়ে আসলো। ওই কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? এই যে স্যার, আপনি এত রোমান্টিক হয়ে গেলেন কিভাবে? এতদিন তো আমার কাছে আসতেন না। এতদিন তুমি আমার বউ ছিলে না, তাই রোমান্টিক হয়নি। এখন থেকে তো তুমি আমার বউ হয়ে গেছো, তাই করতে পারি। ও আচ্ছা স্যার, এখন কি আমাকে ছাড়বেন? সারা রাত অনেক আদর করেছেন, এখন আদর করতে হবে। করতে হবে তো। তোমাকে দেখলেই আমার আদর করতে মন চায়। আদর করতে মন চাইলে রাতে করো, এখন তো ছাড়ো। না, ছাড়বো না। গোসল করে এসেছো, চুলগুলো তো এখনো ভিজে আছে। সবকিছু আমাকেই করতে হবে, কিছুই করতে পারো না নাকি? তোমার মতো লক্ষ্মী একটা বউ যদি কারো থাকে, তাহলে কি তার কিছু করতে মন চায়? ইস, এমন ভাবে বলছো যেন আমার মতো বউ আর কারো নেই। তুমি এক পিস, বুঝলে? আর সেটা শুধু আমার ভাগ্যে পড়ছো। বুঝছি। এবার টাওয়ালটা দাও, কুচি খোকা, একটা কাজও করে না। তারপর ফাহমিদা আজমানের চুলগুলো শুকিয়ে দিল। আজমান পোশাক পরে নিল। আজকে আজমানকে ট্রেনিংয়ে যেতে হবে 1 বছরের জন্য। আজমান যখন ট্রেনিংয়ে চলে যাবে, তখন ফাহমিদা কী হবে? নাসান যদি ফাহমিদা কোনো ক্ষতি করে, ফাহমিদার আর মুস্তাকিনকে একটা নিরাপদ জায়গায় রেখে যেতে হবে, যাতে নাসান তাদের কোনো ক্ষতি করতে না পারে। কিছুক্ষণ পর আজমান চলে যাবে, তাই ফাহমিদাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফাহমিদা কান্না করতেছে আর আজমানকে বলতেছে, তুমি 1 বছরের জন্য চলে যাবে? এই 1 বছরে আমাদের দেখতে আসবে না? ফাহমিদা, কান্না করো না। তোমাদের তো দেখতে আসবো। আমার লক্ষ্মী বউটা, কান্না করো না। তুমি 1 বছরের জন্য চলে যাবে? এতদিন আমি কিভাবে থাকবো বলো? আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? এরপর তো আর যাব না। তোমাকে ছাড়া একটু সময় ভাবতে পারি না। তুমি চলে গেলে কার বুকে শুয়ে থাকবো? তুমি জানো নিজের স্বামীর ওপর ঘুমানোর মতো শান্তি আর কোথাও নেই। একজন স্ত্রী বোঝে নিজের স্বামীকে ছাড়া ঘুমাতে কতটা কষ্টের। আমি তো স্বার্থপর, তাই না? শুধু তোমার কষ্ট লাগবে, আমার বুঝি কষ্ট লাগবে না? ফাহমিদা বাচ্চার মতো কান্না করতে লাগলো। ফাহমিদা, কান্না করো না। তুমি কান্না করলে আমার কি যেতে ভালো লাগবে? ফাহমিদা আজমানের কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে আজমানকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর আজমান ফাহমিদাকে ডাক দিল। ফাহমিদা, এই ফাহমিদা। বলো। এবার ছাড়ো, অনেকক্ষণ তো হলো। আমার আবার যেতে হবে তো। আচ্ছা, যাও। মুস্তাকিন কান্না করছে, আমার কাছে নিয়ে এসো। ফাহমিদা আজমানকে ছেড়ে দিয়ে মুস্তাকিনকে নিয়ে আসলো। মুস্তাকিনকে দিয়ে ফাহমিদা রান্নাঘরে চলে গেল নাস্তা করতে। 30 মিনিট পর আজমানের জন্য নাস্তা নিয়ে আসলো। ফাহমিদা রুমে এসে দেখে আজমান আর মুস্তাকিন খেলতেছে। বাবা ছেলের খেলা দেখে ফাহমিদা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেও আর কিছুক্ষণের জন্য মাহিনের কথা মনে পড়ে গিয়েছিল। ওই নাস্তা খেয়ে নাও। ফাহমিদা, এদিকে এসো। বলো। আমার অনেক কাজ আছে, যেতে হবে। আমার কাছে এসে বসো। আমার অনেক কাজ পড়ে আছে, ওগুলো তো করতে হবে। আমি চলে যাব তাও এমন করছো? আর কাজগুলো তো পরেও করতে পারবে। ফাহমিদা আজমানের কাছে এসে বসলো। আজমান ফাহমিদাকে বললো খাইয়ে দিতে। ফাহমিদা আজমানকে খাইয়ে দিতেছে। হাত টপ টপ করে চোখের জল পড়তেছে। আজমান ফাহমিদার চোখগুলো মুছে দিয়ে বলল আর কান্না না করতে। একজন স্ত্রী বুঝতে পারে তার স্বামীকে ছাড়ার প্রতিটা রাত কতটা কষ্টের।
আজমানকে খাইয়ে দিয়ে চলে আসলো। আজমান তার যাবতীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিল। তারপর ফাহমিদার কাছে গেল। ফাহমিদা। ফাহমিদা মুস্তাকিনকে নিয়ে বসে আছে। আজমান ফাহমিদার কাছে গেল। ফাহমিদা মুস্তাকিনকে রেখে আজমানকে জড়িয়ে ধরল। আমি তোমাকে কোথাও যেতে দেব না। ফাহমিদা লক্ষ্মীটি, আমার পাগলামি করো না। তুমি আমার দিক থেকে একবার ভেবে দেখেছো? আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। এমন পাগলামি করলে আমি তো ঠিকমতো ট্রেনিং করতে পারবো না। আর যদি ভালো একটা সৈনিক না হই তাহলে তো আমাদের মুস্তাকিনকে ভালোভাবে লালন পালন করতে পারবে না। এটা কি তুমি চাও? এগুলো আমি কিছুই চাই না, বাট তোমাকে ছাড়তে পারছি না। ফাহমিদা, একটু চেষ্টা করো বোঝার। আর কিছুদিন পর আমি চলে আসব। সত্যি তো? আজমাইন ফাহমিদার কপালে একটা চুমু খেল। তারপর মুস্তাকিনের কাছে গেল। মুস্তাকিনকে কোলে নিয়ে বাহিরে আসলো। মুস্তাকিনের কপালে চুমু দিয়ে তাদের বিদায় দিল। মুস্তাকিন আজমানকে ছাড়তেই চাচ্ছিল না, কিন্তু জোর করে আজমাইন মুস্তাকিনকে দিয়ে চলে আসলো গাড়িতে। কিছুক্ষণ পর আজমানকে নিয়ে আসা হলো ক্যাম্পে। আজমাইন সোজা কমান্ডো আরাফাতের কাছে গেল। আজমাইন, কখন আসলে? এই তো কিছুক্ষণ হলো আসলাম। কমান্ডো, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো, কি বলবে? কমান্ডো, এটা পার্সোনাল। আমার সাথে একটু এদিকে আসেন। আরাফাত আজমানের সাথে গেল। বলো আজমাইন। কমান্ডো, আপনি তো জানেন ফাহমিদা আমার স্ত্রী। জানি তো, কি হয়েছে? আমার একটা বড় শত্রু আছে, যে কোনো সময় ফাহমিদার আর মুস্তাকিনের ক্ষতি করতে পারে। আমার বাড়িটা তাদের জন্য সেফ মনে করছি না। তোমার আবার শত্রু আছে? আচ্ছা, যাই হোক, এখন আমি কি করতে পারি? আপনাদের কাছে আমার একটাই আর্জি, আপনি ফাহমিদা আর মুস্তাকিনকে একটা নিরাপদ জায়গায় রাখবেন। আর আমার যার সাথে শত্রুতা, সে কিন্তু অনেক বুদ্ধিমান। সেই লোকটিকে জানতে পারি? কমান্ডো, আপনাকে সময় হলে সব জানাবো। এখন ফাহমিদাকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিন প্লিজ। আজমাইন, তুমি যদি কিছু মনে না করো তাহলে ফাহমিদা চাইলে আমার বাড়িতে থাকতে পারে। আমার স্ত্রী আছে, ফাহমিদার বয়সী মেয়ে আছে। আশা করি ফাহমিদা আমাদের বাড়িতে খারাপ লাগবে না, আর নিরাপদেও থাকবে। আজমাইন আরাফাতের পায়ে পড়ে কান্না করতে লাগলো। আরাফাত আজমানকে উঠালো। আজমাইন, তুমি আমার পায়ে পড়লে কেন? তোমার বিপদ মানে আমারও বিপদ। তুমি হলে সব থেকে ভালো একজন সৈনিক, তোমার জন্য এতটুকু করতেই পারি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ভালো করে ট্রেনিং করবে, ওকে? আমি তোমার কাছ থেকে এটুকুই চাই। আচ্ছা কমান্ডো। আজমান এখন শান্তিতে ট্রেনিং করতে পারবে, কোনো সমস্যা নেই। আরাফাত ফাহমিদাকে তাদের বাড়িতে নিয়ে আসলো। তাদের সাথে ফাহমিদা বেশ ভালো করেই থাকতেছে। আরাফাত আজমানকে সহ আরও অনেকজন সৈনিককে নিয়ে গেল ট্রেনিং করাতে। প্রায় 100+ হবে। ট্রেনিং করার সময় আজমানের মন খারাপ হতে লাগলো। এটা দেখে আরাফাত আজমানকে ফাহমিদার সাথে দেখা করতে বলল। আজমান খুশি মনে ফাহমিদার সাথে দেখা করতে গেল আরাফাতের বাসায়। আজমান আরাফাতের বাসায় গিয়ে দেখে ফাহমিদা বাসার সবার সাথে বসে গল্প করতেছে। আজমানকে দেখে মুস্তাকিন পাপা পাপা বলে তার কাছে গেল। আজমানকে দেখে ফাহমিদার চোখ থেকে জল পড়তে লাগলো। আজমান সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে ফাহমিদাকে নিয়ে ছাদে চলে আসলো। আজমান ফাহমিদাকে জড়িয়ে ধরে বলল, ফাহমিদা, আমি তোমাকে বলছি তো তোমাদের সাথে দেখা করতে আসবো, তাহলে কান্না করছো কেন? তোমাকে কতদিন দেখি নাই, অনেকদিন পর দেখছি তো, তাই কান্না চলে আসছে। এখন থেকে কিছুদিন পর পর তোমার সাথে দেখা করতে আসবো। তুমি আমাকে দেখে কাঁদবে না বলে দিলাম। আচ্ছা, আর কাঁদবো না। এখন একটা মিষ্টি করে হাসি দাও তো, কতদিন তোমার মুখের হাসিটা দেখি না। ফাহমিদা মিষ্টি করে একটা হাসি দিল। হাসিটা দেখে আজমানের সব কষ্ট চলে গেল। আজমান মুস্তাকিনকে আর ফাহমিদাকে একসাথে জড়িয়ে ধরল। মুস্তাকিন এখন কথা বলতে পারে। পাপা, তুমি আমাকে আর মাকে ছেড়ে কোথায় যাও? জানো, মা তোমার জন্য প্রতি রাতে কান্না করে। মুস্তাকিন বাবা, চুপ থাকো। ফাহমিদা, এগুলো কি শুনছি? আর যেন আমি না শুনি আমার জন্য রাতে কান্না করো তুমি। কি করবো বলো, তোমাকে ছাড়া থাকতে পারি না তো। একটু কষ্ট করো, তারপর তো আমি চলেই আসবো। মাত্র একটা বছরই তো, দেখতে দেখতে ঠিকই কেটে যাবে। আচ্ছা, আজকে তাহলে আমি যাই। এইমাত্র তো এলে, আর কিছুক্ষণ থাকো। কমান্ডো 1 ঘন্টা সময় দিয়েছে, যদি 1 ঘন্টার মধ্যে না যাই তাহলে আর আসতে দেবে না। আচ্ছা যাও, তবে কিছুদিন পর কিন্তু আবার আসবে। আচ্ছা বাবা মুস্তাকিন, মাকে কিন্তু বেশি জ্বালাবে না, ওকে? ওকে পাপা, তুমি বলো আবার আমার কাছে আসবে। আসবো তো বাবা,
তারপর আজমান ফাহমিদাকে কপালে চুমু দিয়ে যখন আসতে যাবে এমন সময় মুস্তাকিন কান্না করতে লাগলো। আজমান আবার তাদের কাছে গেল। বাবা, মুস্তাকিন কান্না করছো কেন? পাপা, তুমি আমাকে চুমু দিলে কিন্তু আমাকে দিলে না। বলে আরো জোরে কান্না করতে লাগলো। বাবা, তোমাকেও দেবো, পাপার কাছে আসো। মুস্তাকিন আজমানের কাছে গেল। আজমান মুস্তাকিনকে অনেকগুলো চুমু দিল। বাবা, এবার খুশি তো? অনেক খুশি। তারপর আজমান সবাইকে বিদায় দিয়ে আবার চলে আসলো ক্যাম্পে। আজমান কিছুদিন পর পর ফাহমিদাকে দেখতে যেত। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। 1 year later, 1 বছর পর আজমানের দক্ষ একজন সৈনিকে পরিণত হয়। শুধু আজমান নয়, আরও অনেকেই ভালো দক্ষ সৈনিক হয়েছে, বাট আজমানের থেকে ভালো কেউ করতেই পারেনি। 1 বছর ট্রেনিং করার পর তাদের সবাইকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হলো। আজমান আরাফাতের বাসায় চলে আসলো। মুস্তাকিন আজমানকে দেখে পাপা বলে আজমানের কাছে আসলো। মুস্তাকিন এখন বড় হয়ে গেছে। পাপা, তুমি এতদিন পরে আসছো? যাও, তোমার সাথে কথা বলবো না। আমার শোনা বাবা, রাগ করেন একদম। পাপার দিকে তাকাতো। তোমার দিকে তাকাবো না পাপা, তুমি পচা। বাবা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে আসছো দেখি তো? আজমান মুস্তাকিনের জন্য একটা রিমোট কন্ট্রোল কার নিয়ে এসছে। মুস্তাকিন এটা দেখে তো অনেক খুশি। মুস্তাকিন যখনই আজমানের থেকে কারটা নিতে যাবে তখনই আজমান কারটা সরিয়ে নিল। বাবা, তুমি আগে তোমার আম্মুকে ডেকে নিয়ে এসো, তারপর তোমাকে কারটা দেব। মুস্তাকিন তাড়াতাড়ি করে ফাহমিদাকে ডেকে নিয়ে আসলো। মুস্তাকিন কার পেয়ে অনেক খুশি। মুস্তাকিন কার পেয়ে খেলতে লাগলো আর ফাহমিদা আজমানকে দেখে জড়িয়ে ধরল। কিছুক্ষণ থাকার পর ফাহমিদা আজমানকে ছেড়ে দিল। ফাহমিদা, ব্যাগগুলো গুছিয়ে নাও, আজকেই আমরা বাসায় চলে যাব। আচ্ছা। ফাহমিদা গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। আরাফাতের স্ত্রী, মেয়ে, মা, বাবা সবাই ড্রয়িং রুমে বসে আছে। ফাহমিদা ব্যাগ গুছিয়ে তাদের কাছে আসলো। আজমানও ফাহমিদার সাথে আছে। ম্যাম, আজমাইন তো চলে এসেছে, এখন আমার যেতে হবে। এখন তো চলেই যাবে, আমাদের তো কোনো দরকার নেই। শাহানারা হলো আরাফাতের স্ত্রী। ফাহমিদা চলে যাবে তাই শাহানারার চোখগুলো জলে টলমল করতেছে। ম্যাম, আপনি কাঁদবেন না প্লিজ, আপনার কান্না দেখলে আমার ভালো লাগে না। তুমি আমাদের সাথে 1 বছর কাটিয়েছো, এই 1 বছরে তোমার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, এগুলো কি ভুলার মতো? ম্যাম, আপনি মন খারাপ করবেন না, আমি যখনই সময় পাবো মুস্তাকিনকে নিয়ে আপনার কাছে আসব। ফাহমিদা, তোমাকে আর মুস্তাফিনকে ছাড়তে মন চাইছে না। মুস্তাফিনের দুষ্টুমিগুলো খুব মিস করবে। আমিও আপনাদের সবাইকে অনেক অনেক মিস করব। ফাহমিদা 1 বছর তাদের বাসায় থেকেছে। ফাহমিদার প্রতি তাদের একটা মায়া বসে গেছে। ফাহমিদা তাদের সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে সব কিছু গুছিয়ে নিল। এভাবেই কিছুদিন কাটে। একদিন রাতে আজমান ঘুমাইতেছে, তখন কে যেন জানালা দিয়ে একটা ইটের কুটি রুমের ভেতর ছুঁড়ে মারল। আজমান শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেল। আজমান রুমের লাইটটা অন করে খুঁজতে লাগলো কি শব্দ করেছে। আজমানকে দেখে ফাহমিদাও ঘুম থেকে উঠে গেল। অনেক খুঁজে আজমান ওই ইটের কুটিটি পেল। ইটের কুটিটির উপরে একটি কাগজ মোড়ানো। আজমান বিছানায় গিয়ে বসল। ফাহমিদা আজমানের কাঁধের উপর মাথা রাখলো। ওই এত রাতে ঘুম থেকে উঠে কি খুঁজতেছ? না, কিছু না, তুমি শুয়ে পড়ো। তাহলে তোমাকে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। ফাহমিদা, আমি একটু পর ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার তো অনেক ঘুম পেয়েছে। তোমার সাথে ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুমিয়ে আসে না। আচ্ছা, তাহলে 5 মিনিট ওয়েট করো, তারপর তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা। হাজমান কাগজের টুকরোটা খুলল। কাগজের টুকরোটা খুলতেই বুঝতে পারে নাসান পাঠিয়েছে। হাজব্যান্ড সাথে সাথে এই কাগজের টুকরোটা ঢুকিয়ে নিল। ফাহমিদা দেখলে জানতে চাইবে এটা কিসের কাগজ, আর আজমান তো মিথ্যা বলতে পারে নাই, তাই ফাহমিদাকে বলতেই হবে এটা কিসের কাগজ। আজমান কাগজটা ফাহমিদার চোখের আড়ালে করতে পারল না। ওই এটা কি লুকালে? কিছু না, তুমি ঘুমাও তো। না, আমাকে দেখতে হবে কি লুকাইছো। বললাম তো কিছু না, চলো, অনেক ঘুম পাইছে। আজমান ঘুমের কথা বলে কাগজটার কথাটা খাটিয়ে নিল। আমাকে শক্ত করে ধরবা। আজমান ফাহমিদাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। ফাহমিদা না ঘুমানো পর্যন্ত আজমান ফাহমিদাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর ফাহমিদা ঘুমিয়ে গেল। আজমান আস্তে আস্তে ফাহমিদাকে ছেড়ে দিল। বিছানা থেকে উঠে চেয়ারে গিয়ে বসলো। কাগজের টুকরোটা খুলল। কাগজের টুকরোই নাসান লিখেছে।
মাই ডিয়ার শত্রু, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের আগে থেকে আমি সব সময় তোমার জন্য দোয়া করতাম যাতে তুমি অনেক ভালো থাকো, তোমার জন্য কেউ কোথাও বিপদ না হয়, তুমি যেন সুস্থ সবল থাকো, একটা মানুষ হও। তোমাকে এতদিন আমি বাঁচিয়ে রেখেছি কারণ হলো তুমি একজন ভালো সৈনিক হবে তাই, কারণ তোমার মৃত্যুটা যে আমার হাতেই লেখা। আমি অপেক্ষা করতেছিলাম সেই দিনের জন্যে, সেদিন তুমি একজন ভালো সৈনিক হতে পারবে, আমার সাথে লড়াই করার ক্ষমতা রাখবে। ফাইনালি তুমি একজন ভালো সৈনিক হয়েছ। তোমাকে এতদিন সময় দিয়েছি যেন তুমি ফাহমিদার সাথে কিছুদিন ভালোভাবে থাকতে পারো। আমি চাইলে যে কোনো সময় তোমাকে মারতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি। আর কাল সকাল থেকে তোমার টাইম শুরু, কাল সকাল 7টা থেকে 2 দিন পর সকাল 7টার মধ্যে তোমাকে আমি মারবো, সেটা যেভাবেই হোক, মানে 48 ঘন্টা। তুমি একটু সাবধানে থাকবে। আর এটাই হলো নাশানের পাওয়ার, যাকে আমি মারবো তাকে আগে থেকে সাবধান করে দিই। অল দ্য বেস্ট মাই ডিয়ার শত্রু। নাসানের চিঠিটি দেখে আজমানের শরীর থেকে ঘাম বের হতে লাগলো। আজমানে বুঝতে পারছে তার মৃত্যু আর বেশি দূরে নয়। নাসান যা বলে তাই করে, কিন্তু আজমানও তো ভালো সৈনিক, সেও এর শেষ দেখে ছাড়বে। আজমান ভাবতেছে নাসান কী করতে পারে, কিন্তু আজমানের বুদ্ধির চাইতে নাসানের বুদ্ধি বেশি। কখন যে কী করে বুঝতেই পারা যায় না। পেছন থেকে ফাহমিদা এসে আজমানের হাতে ধরে নাসানের দেওয়া কাগজের টুকরোটা নিতে চাইল, কিন্তু আজমান বুদ্ধি করে কাগজের টুকরোটা পানির গ্লাসে ফেলে দিল। এটা তুমি কি করলে? কই কি করলাম? তুমি কাগজের টুকরোটা পানিতে ফেলে দিলে কেন? আমাকে দেখতে দিলে না কেন? কি ছিল কাগজের টুকরোটায়? ফাহমিদা, তেমন কিছু ছিল না। আমি জানি কাগজের টুকরোটায় কিছু একটা ছিল, নাহলে তুমি ঘামতেছো কেন? আর তোমাকে দেখলাম কাগজটা পড়ে কি যেন ভাবছো। কি ছিল কাগজটাতে আমাকে বলো। কিছু ছিল না তো বললাম। আমার মাথায় হাত রেখে বলো কি ছিল। ফাহমিদা, আমার অনেক ঘুম পেয়েছে, চলো ঘুমাবো, অনেক রাত হয়েছে তো। তুমি বলবো না তো? ওকে যাও, বলতে হবে না। ফাহমিদা রাগে গিয়ে শুয়ে পড়ল। আজমান ফাহমিদাকে কি করে বলবে এই কথা, একটু রাগ দেখালেও ভালো। আজমানও গিয়ে ফাহমিদার পাশে শুয়ে পড়ল। আজমানকে দেখে ফাহমিদা ওপাশ ফিরে শুয়ে পড়ল। আজমান ফাহমিদাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ফাহমিদা আজমানকে সরিয়ে দিল। আজমান বারবার ফাহমিদাকে জড়িয়ে ধরতে চাইতেছে, আর ফাহমিদা বারবার আজমানকে সরিয়ে দিতেছে। এবার আজমানের রাগ উঠে গেল, ফাহমিদাকে জোর করে জড়িয়ে ধরে তার কাছে নিয়ে আসলো। এই তোমার সমস্যা কি? কই, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে আমাকে সরিয়ে দিচ্ছ কেন? তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো আমাকে। কেন ছাড়বো? আমি তোমার স্ত্রী, আর তুমি আমার সাথে কিছুই শেয়ার করো না, তাহলে এখন আবার আমাকে আদর করতে হবে না? সরি বললে হবে না। তুমি যদি আমাকে বলো ওই কাগজটায় কি ছিল, তাহলে জড়িয়ে ধরতে পারবে, না হলে না। এখন কি করি? ফাহমিদাকে কি সত্যিটা বলে দেব? না না, ফাহমিদাকে সত্যি বলা যাবে না। কি হলো, কিছু ভাবছো? ফাহমিদা, আমার ঘুম পেয়েছে। আমাকে ছেড়ে ঘুমাও, আমাকে জড়িয়ে ধরতে হবে না। এত রাগ করছো কেন? আমি কি তোমাকে বলেছি যে বলবো না? বলবো তো, তবে কাল সকালে। তুমি এখন বলবে মানে এখন বলবে? প্লিজ, তুমি না আমার লক্ষ্মী বউ, কালকে সকালে বলবো। মনে থাকবে তো? মনে না থাকলে তুমি মনে করিয়ে দিও, ওকে? আচ্ছা। ফাহমিদা আজমানকে জড়িয়ে ধরল। আজমান ফাহমিদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহমিদাকে দেখে আজমানের চোখে জল চলে আসলো। ওই, তুমি কান্না করছো কেন? আগে কখনোই তো তোমার চোখে জল দেখি নাই। দেখো তো চোখে কিছু পড়ছে নাকি? কই, কিছু তো নাই। আজমান ফাহমিদাকে আর কিছু না বলে কিস করে বসলো। অনেকক্ষণ থাকার পর আজমান হাঁপিয়ে গেল, তারপর তারা ঘুমিয়ে গেল। সকালে আরাফাতের ফোনের আওয়াজে আজমানের ঘুম ভাঙে। অনেকগুলো ফোন দেওয়ার পর আজমান ফোনটা ধরলো। আজমাইন, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিতাছি, কোথায় ছিলা? আজমান ঘুম ঘুম কণ্ঠে আরাফাতকে বলল, কমান্ডো, একটু বেশি ঘুম ধরে গিয়েছিল, তাই ফোনের আওয়াজ শুনতে পাইনি। তোমার থেকে আমি এটা আশা করি নাই। তুমি হলে সব থেকে ভালো সৈনিক, আর তুমি এইসব বিষয়ে অবহেলা করতেছো। জিনিস যতই ছোট হোক না কেন, কখনো ছোট করে দেখবে না। আচ্ছা কমান্ডো। আর শোনো। জি কমান্ডো, বলেন। কাল দুপুর 1টায় বর্ডারের কাছে নদীর সাথে একটা ক্যাম্প আছে না? জি কমান্ডো। এখানে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, বাট কাল দুপুরে 1টায় ওই ক্যাম্পে হাজির থাকবে। আচ্ছা কমান্ডো, আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল। আচ্ছা ঠিক আছে কমান্ডো। একদিন পর আজমান 11টার দিকে রেডি হলো ক্যাম্পে যাওয়ার জন্য। রেডি হয়ে ফাহমিদার কাছে গেল। ফাহমিদা, বলো। আমি এখন যাই,
সন্ধ্যার আগে ফিরে আসবো, ওকে? ওই শোনো না, আজকে না গেলে হয় না? বাম চোখটা সকাল থেকে লাফাচ্ছে, মনে হয় কোনো অশুভ কিছু হবে। তোমার জন্য মনটা আনচান আনচান করছে, তোমাকে যেতে দিতে মন চাচ্ছে না। ফাহমিদা, এসব বাজে কথা বলো না, এগুলো সব কুসংস্কার, এগুলো তো বিশ্বাস করো না, ওকে? আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে। তুমি প্লিজ আজকে যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি মারা যাব। আজমাইন রেগে ফাহমিদাকে বলল, ফাহমিদা, এসব কথা আর কখনো বলবে না। যদি নেক্সট টাইম থেকে আর শুনেছি তাহলে দেখো। আমি গেলাম, বাই। আজমাইন রাগ দেখিয়ে চলে আসলো ক্যাম্পে। ক্যাম্পে সবাই ছিল যারা যারা ট্রেনিংয়ে নিয়েছিল। আরাফাত সবাইকে উদ্দেশ্য করে বলল, কিছুদিনের মধ্যেই যুদ্ধে যেতে হবে, তাই সবাই যেন আগে থেকেই রেডি হয়ে থাকে। আরাফাত তাদেরকে বলল 2 দিনের মধ্যে তাদের মেইন ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। সেখানে তাদেরকে বলে দেওয়া হবে কীভাবে কী করতে হবে। এই কথাগুলো বলে সবাইকে ছেড়ে দিল আরাফাত। আজমাইন গাড়ি নিয়ে চলে আসতেছে। রাস্তার পাশে একটা বিশাল নদী, নদীর এপাশ হলো বাংলাদেশ আর ওই পাশ হলো ভারত। আজমাইন গাড়ি চালিয়ে যাইতেছে। যখনই নদীর মাঝ বরাবর গাড়িটা আসলো, এমন সময় মাইনল্যান্ডের বিস্ফোরণে আজমাইন সব তার গাড়ি নিয়ে নদীতে পড়ে গেল। আজমাইন কি মারা গিয়েছে বিস্ফোরণে, নাকি বেঁচে গিয়েছে? এখানে আজমাইনের জীবন শেষ পৃষ্ঠা, গল্প সমাপ্ত নাকি? এখন আজমাইন ফ্যামিলির কী হবে? এতগুলো প্রশ্ন আপনাদের মাথায় নাড়াচাড়া হবে। নেক্সট পর্বতে আমরা জানতে পারবো কি হবে। আশা করি এই গল্পটা সিজন 2 আসবে। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।